তো আমাদের তো আমাদের টপিক কি? টপিক হচ্ছে মাইক্রোপ্রসেসর। তো ফর্মাল কোনো ডেফিনেশনে যাবে না, প্রথম জানতে হবে মাইক্রোপ্রসেসরটা। নর্মালি একটা জিনিস চিন্তা করলে ধর, যে কোনো কিছুর মধ্যে বা কোনো একটা ধর চিপের মধ্যে যদি ফাংশনালি কোনো কাজ করে, ধর আমি যদি বলি যে কোনো একটা রিমোটের কথা, আমি রিমোটের বাটন এটা ক্লিক করলে কাজ ওইটা হবে, তবে অন্য একটা বাটন ক্লিক করলে অন্য একটা কাজ হবে। তার মানে কি এটার মধ্যে একটা কন্ডিশন চেক করতেছে বা একটা ফাংশনালিটি কাজ করতেছে। তো এগুলাই যে কাজ যে করে সেগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসর। যেমন হচ্ছে আমরা যদি বলি আমাদের টিভি রিমোট, ঠিক আছে, টিভি রিমোট কন্ট্রোল করার জন্য কিন্তু অবশ্যই একটা চিপ থাকবেই, যেটা কন্ট্রোল করার জন্য এই একটা কোন রিমোট কোন বাটনটা ক্লিক করলে কি হবে এগুলো, ঠিক আছে। এখন হচ্ছে 8086 হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আছে 8086, ঠিক আছে। তো 8086 এটা হচ্ছে ইন্টেলের একটা মাইক্রোপ্রসেসর। এর আগে আরো কিছু মাইক্রোপ্রসেসর ছিল। ফার্স্ট মাইক্রোপ্রসেসর ছিল আই গেস 8080, আই গেস, আমার যেটা মনে হয়, ঠিক আছে। বাট এটার মধ্যে এটা এটা লঞ্চ ধরো এটা তৈরি করছিল, বাট এটা লঞ্চ করা হয়নি। এরপর আসছিল 8085। এটাও লঞ্চ হয়েছিল, ঠিক আছে। প্রথম 8082 যেটা ছিল এটার মধ্যে বলে ভোল্টেজ নামক ভোল্টেজ প্রবলেম ছিল, এই কারণে এটা লঞ্চ করা হয়নি, বাট এটা তৈরি করছিল আর কি, লঞ্চ করেনি। তো 8085ও আর 8086ও, তো 8085 এর একটু আপডেটেড ভার্সন এটা আর কি, আমাদের সিলেবাসে যেটা আছে আমরা ওটাই করবো 8085। তো অনেকজন কোনো ইঞ্জিনিয়ারকে তুই যদি জিজ্ঞাসা করস আমাদের যে কম্পিউটার থাকে, কম্পিউটারের মধ্যে বেসিক পার্ট কি, তাহলে এটা আনসার দেবে হচ্ছে মাইক্রোপ্রসেসর, মেমোরি এন্ড ইনপুট আউটপুট ডিভাইস, পোর্ট, ঠিক আছে। মানে ইনপুট আউটপুট ডিভাইস যেটা কানেক্টেড থাকে ওইটা আর কি। ইনপুট আউটপুট ডিভাইস বলতে তো বুঝিস কিবোর্ড, মোস্ট অফ যা আছে সবগুলা। তো ইনপুট আউটপুট ডিভাইসকে এই মাইক্রো মানে এই সাবজেক্ট রিলেটেড এগুলোতে একটু সুন্দর করে বলে পেরিফেরাল ডিভাইস বলে। পেরিফেরাল, তো পেরিফেরাল ডিভাইস বলে এগুলো। Okay. তো যেটা বলতেছিলাম, তো ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলে। এখন যে আমাদের এখানে তিনটা পার্ট: ইনপুট আউটপুট ডিভাইস, মাইক্রোপ্রসেসর এন্ড মেমোরি, ঠিক আছে। তো আমরা একটা একটা করে ধরি। ইনপুট আউটপুট ডিভাইস কি বললাম, আমরা একটু মেমোরির দিকে আসি। মেমোরি, তো আমরা জানি যে আমাদের বর্তমানে যতগুলা মাইক্রোপ্রসেসর আছে সবগুলো ক্যাশ ক্যাশ মেমোরি থাকে। ক্যাশ মেমোরি তো বুঝি যে আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে ইন্টিগ্রেটেড একটা ছোটখাটো একটা মেমোরি আর কি, এটা মাইক্রোপ্রসেসরের মধ্যেই থাকে, ঠিক আছে, বর্তমানে। তো এটা কি কাজ করে? এটা আমাদের মাইক্রোপ্রসেসরকে আরেকটু ফাস্ট কাজ করতে সাহায্য করে। কিন্তু আমাদের যে টপিক 8086, এই 8086 মাইক্রোপ্রসেসরে কোনো ধরনের ক্যাশ মেমোরি নেই। আচ্ছা, ক্যাশ মেমোরির আগে আমরা একটু মেমোরিকে এক্সপ্লেন করি। আমরা যত জানি মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মেমোরি কোনগুলো? সেকেন্ডারি মেমোরি হচ্ছে আমাদের যেখানে আমরা কোনো কিছু, ওই যে গান টান এগুলো রাখি, এগুলো আর কি সেকেন্ডারি মেমোরি। আশা করি সবাই জানে। স্টোরেজ, এখানে যদি আমরা চেক করি নিচে এগুলো এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি? প্রাইমারি মেমোরি হচ্ছে দুই ধরনের। প্রাইমারি মেমোরি হচ্ছে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে র্যাম, আর একটা হচ্ছে রম। হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। তো র্যাম আর রম, ঠিক আছে। তো র্যাম আর রম এর মধ্যে পার্থক্যটা কি? আমরা আগে র্যাম এর ব্যাপারে একটু বলি। র্যাম হচ্ছে কি, ধর আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে, এটা ফুল ফর্ম তো জানি, রিড অনলি মেমোরি। মাইক্রোপ্রসেসর আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটার মধ্যে কিছু আহ মানে কিছু ডাটা থাকে যেগুলো হচ্ছে কি আমরা মাইক্রোপ্রসেসর ওপেন করার সময়, মানে এগুলো হচ্ছে আমরা কোনো ধরনের চেঞ্জেস করতে পারি না, ঠিক আছে। র্যাম এর মধ্যে যেগুলো থাকে, যে ডাটাগুলো থাকে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি না, বাট রিড করতে পারি, ঠিক আছে। এটা আশা করি জানি যে মাইক্রোপ্রসেসর আমাদের যে কম্পিউটার ওপেন করার সময় যে বায়োস ওপেন হয়, এখানে যে জিনিসগুলো থাকে এগুলো কম্পিউটারের মধ্যেই কিন্তু আগে থেকে থাকে, যেগুলো আমরা কোনোভাবে চাইলে চেঞ্জ করতে পারি না। এগুলো রমের কাছে আসবে, এগুলো রমে হোল্ড করে রাখে। এবার আসি র্যাম। র্যাম কি? যেমন র্যাম কি,
এই যে আমরা রান টাইমে যে জিনিসটা হোল্ড করে রাখি এটা, যেমন হচ্ছে কি আমি এখানে এই যে পেইন্ট অ্যাপটা খুলে রাখছি, এখানে ক্রোম খুলে রাখছি, এখানে যে ফাইল খুলে রাখছি, এই যে রান টাইম এগুলো কিন্তু রান করতেছি। রান টাইমে যে জিনিসগুলো হোল্ড করে রাখে যে সেটাই হচ্ছে আমাদের কি র্যাম। ঠিক আছে, এখন এখানে যে মেমোরিটার কথা বলছি সেটা হচ্ছে র্যাম। ঠিক আছে, র্যাম। এখন র্যাম যেহেতু এটার সাথে লাগানো, তাহলে র্যামের আরেকটু ডিটেলসে যাই। ঠিক আছে, র্যাম হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে এসRAM, আরেকটা হচ্ছে DRAM, আরেকটা হচ্ছে DRAM, আরেকটা হচ্ছে SDRAM। তো আমাদের যে র্যাম আছে এই র্যামটাকে বলা হয় স্ট্যাটিক র্যাম, আর এটা বলা হয় ডাইনামিক র্যাম। আর এটা ফুল ফর্ম স্ট্যাটিক ডাইনামিক না, বাট কি একটা আমি এটা বারবার ভুলে যাই, তো এটা কাজ নামে আপাতত এটা বলতেছি না। তো স্ট্যাটিক র্যাম কি? স্ট্যাটিক র্যাম মানে কিছুক্ষণ আগে আমরা বলছি ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরিটা হচ্ছে স্ট্যাটিক র্যাম, যেটা মাইক্রোপ্রসেসরের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে। ঠিক আছে, আর ডাইনামিক র্যাম কি? ডাইনামিক র্যাম বলতে আমরা যে বাজাতে যে আলাদা করে যে র্যাম লাগাই আমাদের পিসিতে হোক বা যে কোনো জায়গায় যে র্যামটা লাগাই, আমরা যেমন মোবাইলে যে র্যাম গুলো থাকে আর কি, 6 GB 7 GB, এগুলো হচ্ছে DRAM, ডাইনামিক র্যাম। ঠিক আছে, আর SDRAM হচ্ছে এই দুইটারই একটা কম্বিনেশন, এটা দিয়ে না যায়। স্ট্যাটিক র্যামকে আমরা কি বলি? ওই যে ক্যাশ মেমোরিও বলি। ঠিক আছে, আর ডাইনামিক র্যাম তো কি বললাম। এবার হচ্ছে আসি র্যামের ব্যাপারে, তো জানলাম তাই হচ্ছে মেমোরি ব্যাপার বলছি। তো এখানে যে মেমোরি ইউজ করছে সেটা হচ্ছে DRAM, মানে ডাইনামিক র্যাম। আমি আগে বলছি 8086 এ কোনো ধরনের স্ট্যাটিক র্যাম বা ক্যাশ মেমোরি থাকে না। এবার আসি মাইক্রোপ্রসেসর কি? ওই যে একটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটার মধ্যে অনেক কিছু থাকে, যেমন কি কিছু ইনস্ট্রাকশন কিও থাকে, কিছু রেজিস্টার থাকে, কিছু এলইও এলইও সার্কিট থাকে, মানে ওই যে অ্যারিথমেটিক লজিক সার্কিট। এগুলা নিয়ে মূলত মাইক্রোপ্রসেসর এখানে আছে। এবার এই এটা ফন্ট সাইজ কিভাবে বাড়ায়, তো এখানে যে আমরা অনেক সময় যে EMU 8085 এ কি করি, EMU 8085 করি প্র্যাকটিক্যালি করি, EMU 805 আমরা কি করি, কোন একটা ইনস্ট্রাকশন লিখি, যেমন অ্যাড কি কি করি, L, BL এরকম করে লিখি। ঠিক আছে, অথবা অ্যাড কটা বলেছি, এটা ছোট হাতে হবে, L, BL, এগুলো ইনস্ট্রাকশন না সবগুলো, এগুলোকে ইনস্ট্রাকশন বলে। ঠিক আছে, যে ইনস্ট্রাকশন গুলো, তো এই ইনস্ট্রাকশন গুলো আমাদের কি আমরা যে লিখতেছি এগুলো কে দিচ্ছে? এই যে দেখা যাচ্ছে আমি লিখছি ইনস্ট্রাকশন গুলো, কে কিছু বলবে? ঢুকছে দেখছি এখানে 18। যে অ্যাড, আচ্ছা, তো আমাদের যে ইনস্ট্রাকশন যে এখন লিখলাম, এগুলো কে লিখছে? আমি তো লিখছি। তার মানে কি? এটা ইউজার থেকে আসতেছে, মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে জিনিসগুলো যাচ্ছে, কার কাছে যাচ্ছে? এই যে ইনস্ট্রাকশন গুলো লিখছি আমরা, অ্যাড, একটু লেখার দরকার আছে, এটা অ্যাড L, BL, BL। ঠিক আছে, এই যে এই জিনিসটা লিখলাম, এটা কিন্তু অ্যাড পি না, আবার এটা অ্যাড L, BL, এগুলো কি ইনপুট আউটপুট ডিভাইস থেকে আসতেছে। ঠিক আছে, তো ইনপুট আউটপুট ডিভাইস যখন এই জিনিসগুলো দেয়, আমাদের মাইক্রোপ্রসেসর কি করে, এটা পুরোটা ইনস্ট্রাকশন একসাথে আনতে পারে না। ঠিক আছে, পুরোটা মানে একসাথে টান দিতে পারে না। তো এই কি করে, একটা একটা করে জিনিস নিয়ে যায়। প্রথমে অ্যাডটা নিয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাডটা নেওয়ার পর মাইক্রোপ্রসেসর বলবে যে অ্যাড এটা কি করব আমরা। ঠিক আছে, আর একটা জিনিস আমরাও বুঝছি, মাইক্রোপ্রসেসরে কোনো ধরনের মেমোরি নাই, ক্যাশ মেমোরি নেই। তার মানে কি কোনো জিনিস, কোনো বেশি জিনিস বা কোনো একটা জিনিস রান টাইম যেটা হচ্ছে ওটা হোল্ড করে রাখতে হবে, এর চেয়ে বেশি জিনিস হোল্ড করে রাখতে পারে না। ঠিক আছে, তো এখন অ্যাড যে লিখলাম, অ্যাড ওই ইনস্ট্রাকশন একটা নিল,
এই যে মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা আসলো, মানে এই যে অ্যাড অফ কোডটা আসলো, এগুলোকে অফ কোড বলে কেন বলে এগুলো আমি পরে বলবো। অ্যাডটা আসলো, অ্যাড আসার পর এখন ও কি করবে, অ্যাড কি করবে, এ তো জানেই না অ্যাড কি করবে। এটা যে ফেচ করে আনছে ইনস্ট্রাকশনটা, ও কি করবে এটা জানে না, তো ওই কি করে প্রথমে এই অ্যাডটা আনছে কি করবে এই কারণে জানে না, ও কি করে এখানে মেমোরিতে এটা রেখে দেয় অ্যাডটা, ঠিক আছে। তারপর কি করে এলটা আনে, এলটা আসার পর ও তো এটা ডিকোড করে এখানে দিছে, মানে কি এটা অ্যাড করতে হবে, এখন কার সাথে কি অ্যাড করতে হবে এটা তো জানে না, এই কারণে ও এল যখন এখানে আনছে, এল আনার পর বললো অ্যাড এল, অ্যাড করতে হবে এল কে, এখন কার সাথে এল কে অ্যাড করবে এটাও জানে না, এই কারণে ও কি করে এই জিনিসটাও মেমোরিতে পাঠিয়ে দেয়, মেমোরি মানে আমারও বলতেছি এখানে র্যাম, র্যামে পাঠিয়ে দেয়। তারপর হচ্ছে বিএল, তো বিএল কি এখান থেকে বিএলটা ফেচ করে আনে, বিএল এবার বিএল কি করতে হবে এটা তো জানেও, ঠিক আছে। বিএল কি করতে হবে, যোগ করতে হবে, তার মানে কি ও এখান থেকে মেমোরি থেকে এই জিনিসগুলো নিয়ে অ্যাড করবে, অ্যাড অ্যাড অপারেশনটা কমপ্লিট করবে। মাইক্রোপ্রসেসর আছে, ঠিক আছে, মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে, ঠিক আছে, যে আমরা বললাম ডাটাগুলো নিয়ে যাচ্ছে, আনতেছে, ফেচ করতেছে আর কি। তো এই যে ফেচিং জিনিসটা আছে, ঠিক আছে, ফেচিং জিনিসটা করতেছে কে, একটা তার করতেছে নিশ্চয়ই, ওই তারটার নাম হচ্ছে, ওই তারগুলোর নাম হচ্ছে বাস, ঠিক আছে, এটা হচ্ছে মেমোরি। ফেচিং এর কাজগুলো কে করতেছে, মেমোরি, ঠিক আছে। তো আমাদের যে বাস আছে, বাস হচ্ছে মূলত হচ্ছে তিন ধরনের বাস থাকে আমাদের মাইক্রোপ্রসেসরে, 8086 এ। প্রথমটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস, এই তিনটা জিনিস আমাদের বাস হিসেবে কাজ করে। বাস কি, ওই যে আমরা যে মেমোরি থেকে যে জিনিসগুলো আনতেছি, ফ্যাচ করতেছি, এগুলো হচ্ছে এগুলা নিয়ে আসে, এই বাস, তিনটা বাস নিয়ে আসে। এখন কোনটা বাসের কি কাজ, ঠিক আছে। তো আমাদের যে মেমোরি থাকে, ঠিক আছে, মেমোরি হচ্ছে কিসের মতো, যে কোন একটা শহরের মতো, যে শহরের মধ্যে কি থাকে, একটা শহরে অনেকগুলা হচ্ছে কি ঘর থাকে, এবং ঘরগুলো সুন্দর করে স্লট আকারে এরকম এরকম করে থাকে হয়তো, সে মানে এরকম ভাবে সাজানো থাকে আর কি, এই যে ঘর 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 এরকম করে থাকে, ঠিক আছে। তো প্রত্যেকটা ঘরের এক একটা অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ঘরের এক একটা অ্যাড্রেস থাকে, তো এই অ্যাড্রেস গুলোকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। এই মেমোরির মধ্যে, কিন্তু এটা হচ্ছে মেমোরির পার্ট, মেমোরির মধ্যে কি থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। কারণ আমাদের ম্যাক্রোপ্রসেসর যখন ওই জিনিসটা ফেচ করে আনে, ওই যে ইনস্ট্রাকশনটা থেকে ইনপুট আউটপুট ডিভাইস থেকে ফেচ করে আনে, এখানে রাখে না, তো এখানে কোনো একটা এখানে জায়গার মধ্যে রাখে, ধরো এখানে রাখছে, ঠিক আছে, এখানে রাখছে, রাখার পর ওই যে যখন অপারেশন করতে হয়, যে অ্যাড অপারেশনটা পারফর্ম করতে হয়, তখন কি করে মাইক্রোপ্রসেসর এই যে অ্যাড্রেস বাসের থ্রুতে, ঠিক আছে, অ্যাড্রেস বাসের থ্রুতে এখানে কোন একটা জিনিসটা সিলেক্ট করে, কোন একটা ঘর সিলেক্ট করে, ঠিক আছে। ধর এই যে ইনস্ট্রাকশন জিনিসটা আনতেছে, ধর এই যে আমি এখন 5 নিছি, ইনস্ট্রাকশনে 5 আছে, 5 জিনিসটা আমি মেমোরিতে রাখতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে ওকে, যে অ্যাড্রেস বাসটা কোন একটা জায়গাকে সিলেক্ট করা প্রথমে, এরকম কোন একটা জায়গা, ধর হচ্ছে এই ঘরটা সিলেক্ট করবে, ঠিক আছে। এই ঘরটা যখন সিলেক্ট করবে, আমাদের অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে এটা, অ্যাড্রেস বাস গিয়ে এই জায়গাটা সিলেক্ট করে রাখবে, একদম ধরে রাখবে, সিলেক্ট করে রাখবে। তারপর হচ্ছে কন্ট্রোল বাস, কন্ট্রোল বাসে কি করবে, কন্ট্রোল বাস হচ্ছে আমাদেরকে বলবে যে এটা কি রাইট অপারেশন নাকি রিড অপারেশন, মানে আমাদেরকে এই যে আমরা যে ধর 5 এটা হচ্ছে আমাদের এখানে মেমোরিতে রাখতে হবে নাকি রিড করতে হবে, মেমোরি থেকে আনতে হবে নাকি মেমোরিতে রাখতে হবে, এই জিনিসটা আমাদেরকে বলবো হচ্ছে কন্ট্রোল বাস, ঠিক আছে। তো কন্ট্রোল বাসে গিয়ে এখানে সিগন্যাল দিবে যে এটা হচ্ছে রিড বা রাইট অপারেশন, আমরা ধরে নিলাম রাইট অপারেশন, ঠিক আছে। তারপর ডাটা বাস কি করবে, এবার ডাটা বাসের থ্রুতে এই যে এই জিনিসটা, এই যে ভ্যালুটা গিয়ে এখানে রাইট 5, এরকম 5 লিখে দিবে। এটা বোঝা গেছে, মানে অ্যাড্রেস বাসের থ্রুতে আমরা মেমোরির একটা স্লটকে সিলেক্ট করব, কন্ট্রোল বাস আমাদেরকে বলে দিবে এটা রাইট অপারেশন না রিড অপারেশন, এবং ডাটা বাস ওই ভ্যালুটাকে নিয়ে গিয়ে ওই জায়গাটা রেখে দিবে, যে জায়গাটা সিলেক্টেড হবে, ঠিক আছে। মানে এখানে আরেকটা জিনিস করার আছে, সেটা হচ্ছে ওকে, এখন যে বললাম ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, তো মেমোরিতে কি এই কয়টা স্লট থাকে, অবশ্যই না, মেমোরিতে অনেকগুলো স্লট থাকে, এরকম স্লট
প্রত্যেকটা স্লটের কিন্তু আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, ঠিক আছে। শহরে যেরকম প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা অ্যাড্রেস থাকে বা কি যেন বলে বিল্ডিং নাম্বার থাকে, এই মেমোরি তো এরকম, মেমোরি প্রত্যেকটা স্লটের আলাদা আলাদা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, ঠিক আছে। তো মেমোরি কি ফিজিক্যাল অ্যাড্রেস গুলো কি মনে রাখে? অবশ্যই না। ফিজিক্যাল আমাদের মানে ওর ধরে নিলাম ওর অ্যাড্রেস হচ্ছে 055H, ঠিক আছে, হেক্সাডেসিমাল। এরকম সবগুলোর আলাদা আলাদা নাম আছে, ইউনিক নাম আছে। ইউনিক নামগুলো কি মেমোরি মনে রাখে? মেমোরি মনে রাখে না, ঠিক আছে। মেমোরি মনে রাখে না, মনে রাখলে এতগুলো স্লট মনে রাখলে মেমোরি তো জায়গায় থাকবে না, মানে এই জায়গায় অনেক থাকবে। ও করে কি, যে ও কি করে, এই মেমোরিটাকে 4টা সেগমেন্টে ভাগ করে ফেলে, ঠিক আছে। 4টা সেগমেন্ট, এরকম 4টা সেগমেন্টে ভাগ করে ফেলে, 1 2 3 4, মানে পুরো মেমোরিটাকে ও 4টা সেগমেন্টে ভাগ করে ফেলে। 4টা সেগমেন্টে ভাগ করে কি করে, যে এটার নাম দেয় হচ্ছে ইএস, ঠিক আছে। আমি যে সিকোয়েন্স বলতেছি ওই সিকোয়েন্সে মনে রাখলে সুবিধা হবে, পরে ওগুলো মুখস্থ করতে। সিএস এস এস, সরি ইএস এস এস সিএস, হচ্ছে ডিএস, ওকে। তাহলে কি সিএস এস এস সিএস, ইএস এস এস সিএস ডিএস, এগুলা কি, এগুলা এটার নাম হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এটার নাম হচ্ছে কি, এক্সট্রা সেগমেন্ট। আমি মূলত বলাচ্ছি আমাদের মেমোরি যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে এটা মনে রাখে না, ঠিক আছে। কিন্তু কিভাবে বোঝা যায় আমাদের কোন জায়গায় রাখতে হবে, মানে ও অ্যাড্রেস ছাড়াই কিভাবে এই জায়গাটা চলে যায়। আমি ধর এখানে ভ্যালু রাখবো 5, এই অ্যাড্রেসটা জানা না, কিন্তু কিভাবে এই জায়গাটা 5টা রাখবে, ঠিক আছে। এটা প্রসেসটা কি, মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করে কিভাবে, এই জায়গাটার যে অ্যাড্রেস আছে ফিজিক্যাল অ্যাড্রেস এটা ক্যালকুলেশন করে কিভাবে। এটা ক্যালকুলেশনের জন্য বললাম ও মনে রাখে না, কিন্তু ও জিনিসটাকে সেগমেন্ট আকারে ভাগ করে ফেলে। এক্সট্রা সেগমেন্ট, স্টেক সেগমেন্ট, ওটা লিখবো আমি। এটা হচ্ছে কুইক সেগমেন্ট, তারপর হচ্ছে ডাটা সেগমেন্ট, ঠিক আছে। ডাটা সেগমেন্ট, এক্সট্রা, স্টেক সেগমেন্ট, কুইক সেগমেন্ট এন্ড ডাটা সেগমেন্ট। এখন যে এতগুলো সেগমেন্টে ভাগ করে ফেলে, ঠিক আছে, তো এগুলোর অবশ্যই ফিজিক্যাল অ্যাড্রেস আছে, ঠিক আছে, এগুলোর ফিজিক্যাল অ্যাড্রেস আছে। এখন ও কি করে, এটারও ফিজিক্যাল অ্যাড্রেস ও রাখে না। ও কি করে, এই যে সিএসডিএস আছে এগুলোকেও কিছু সাব অ্যাড্রেসে ব্যাক করে ফেলে। প্রথমটা হচ্ছে এরকম, তো ইএস, তো ইএস ইএস অ্যাড্রেস, ঠিক আছে, মানে এক্সট্রা সেগমেন্ট অ্যাড্রেস। এটা কিন্তু এক্সট্রা সেগমেন্ট, কিন্তু এটা ও যে ভাগ করে ওর হচ্ছে 2টা করে বলে থাকে এরকম। ইএস হলে ইএস অ্যাড্রেস সেগমেন্ট, তারপর সিএস হলে এসএস হলে এসএস অ্যাড্রেস, এটার মতো সেগমেন্ট। এটা হচ্ছে একইভাবে কোড স্টেক সেগমেন্ট, কোড সিএস হচ্ছে কোড সেগমেন্ট অ্যাড্রেস, এরকম। তো এটা যে এক্সট্রা সেগমেন্ট এফেক্ট করছে এটার মধ্যে কি থাকে, ওর ওর 2টা জিনিস থাকে, ঠিক আছে। একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস, আর একটা হচ্ছে এরকম সামনে যে লজিক্যাল অ্যাড্রেস থাকে ওটা, ঠিক আছে। এটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস, এর করেসপন্ডিং আরেকটা পাশাপাশি আরেকটা অফসেট অ্যাড্রেস থাকে। ইএস এরটা কি আমার মনে নেই, বাট সিএস এরটা হচ্ছে আইপি, ঠিক আছে। তারপর ডিএস এরটা হচ্ছে, ওই যে ডিএসআর হচ্ছে তাহলে 2টা অ্যাড্রেস আছে, একটা হচ্ছে ডাটা সেগমেন্ট অ্যাড্রেস। আমি আবার বলতেছি এটা হচ্ছে ডাটা সেগমেন্ট, কিন্তু একে আইডেন্টিফাই করার জন্য 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস, ঠিক আছে। এই 2টা মিলে একসাথে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। আশা করি মনে থাকবে, মানে আমরা লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসকে যদি, সরি সরি বলতেছি, সরি এটা, তো আমাদের যে তাহলে 2টা অ্যাড্রেস থাকবে, একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে সেগমেন্ট অ্যাড্রেস যেটা থাকবে এটা, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা কি থাকবে, এর পাশাপাশি আরেকটা হচ্ছে তোর অফসেট অ্যাড্রেস থাকবে। যেমন ডিএস এর 2টা অফসেট অ্যাড্রেস আছে, একটা হচ্ছে ডিআই আর একটা হচ্ছে এসআই। সিএস এর 2টা অ্যাড্রেস থাকবে, একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি। আমি তখন বলছিলাম এটা লজিক্যাল না, এটা সেগমেন্ট অ্যাড্রেসই। একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে কি
কি অফসেট অ্যাড্রেস, একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। তার মানে কি আমাদের মেমোরিকে 4টা সেগমেন্টে ভাগ করছে, সেই 4টা সেগমেন্টের দুইটা মানে মিনিমাম 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। তো সবগুলোর এরকম থাকে, যেমন ডাটা সেগমেন্টকে এই যে বললাম একটা হচ্ছে ডাটা সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে ডিআই এসআই। ওকে, আর সিএসআরও আছে, সিএস হচ্ছে আইপি, এসএসআর আছে এসপি বিপি, এসএসআরও আছে। এসএস এর প্রথম কি থাকবে, এই হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস থাকবে, সেগমেন্ট স্ট্যাক সেগমেন্ট অ্যাড্রেস। আর একটা কি থাকবে, আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস থাকবে, একটা হচ্ছে এসপি ওর জন্য আর কি, আর একটা হচ্ছে ডিপি। ওকে, একটা করে এতটুকু বোঝা গেছে। এখন আমি একটু জিনিস দেখাই এখানে, সেটা হচ্ছে এই যে বললাম প্রত্যেকটা জিনিসের কি থাকে, প্রত্যেকটা সেগমেন্টে 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, এই যে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেসকে যদি এরকম ভাবে লিখি আমরা, তাহলে আমরা লজিক্যাল অ্যাড্রেস পাই। তার মানে কি আমাদের যদি পরীক্ষা আসে যে লজিক্যাল অ্যাড্রেস বের করো, তাহলে আমাদের দেখতে হবে যে সেগমেন্ট অ্যাড্রেস, যদি আমাদেরকে ধর ডিএস এর বলো, ডিএস এর সেগমেন্ট অ্যাড্রেস, সরি লজিক্যাল অ্যাড্রেস বের করে দাও। ঠিক আছে, ডিএস এর লজিক্যাল অ্যাড্রেস বের করে দাও, তাহলে আমাদের কি করতে হবে, আগে ডিএস এর সেগমেন্ট অ্যাড্রেস কোয়েশনে দেওয়া আছে নাকি দেখতে হবে, তারপর কি ডিআই অথবা এসআই, মানে এগুলো হচ্ছে অফসেট অ্যাড্রেস আর এটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। এই 2টা জিনিস দেওয়া আছে নাকি দেখতে হবে। ওই 2টা জিনিস যদি আমরা কোলন আকারে লিখি, যদি ডিআই দেয়া থাকে তাহলে এখানে ডিআই লিখবো, এসআই দেয়া থাকলে এসআই, যে কোনো একটা। তো এরকম কোলন আকারে লিখলে আমরা লজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাই। এবার ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেশন, ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমরা এটার করসপন্ডিং দেখাতে যাই, তাহলে কি হবে, আমাদের যে সেগমেন্ট অ্যাড্রেস আছে এটার সাথে আমাদের 10 গুণ করতে হবে। ঠিক আছে, 10 গুণ করে আমাদের যোগ এসআই লিখে দিলে হয়ে যাবে এসআই বা ডিআই। তার মানে কি সূত্র কি, সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস, আর এটা ক্যালকুলেশনটা হেক্সাতে হবে। তার মানে কি এই যে ডিএস এ যেগুলো দেয়া থাকবে ওগুলো হেক্সাতে দেয়া থাকবে, মানে দেয়া থাকতে হবে। যদি হেক্সাতে দেয়া না থাকে তাহলে আমাদেরকে হেক্সাতে কনভার্ট করতে হবে, অথবা এই জিনিসটাকে 16 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেছে আশা করি। নেক্সট টপিক ইজ কমপ্লিট। তোরা কোয়েশ্চেন থাকলে করতে পারো যেখানের মধ্যে। আচ্ছা, এটা একটু ওই পিডিএফ থেকে একটু এক্সাম্পল দিয়ে দেখা যায় না, মানে কিরকম হতে পারে কোশ্চেন? কত আমার তো মনে না ভাই, তো তো মনে। 3 ওকে, যে প্রথম বললো লজিক্যাল অ্যাড্রেস, এখানে লজিক্যাল অ্যাড্রেস তাহলে কি সিএস আছে, সিএস এর জন্য সেগমেন্ট অ্যাড্রেস দেয়া আছে, সিএস সেগমেন্ট অ্যাড্রেস। আরেকটা কি আছে, সিএস এর অফসেট অ্যাড্রেস লাগবে, আর একটা হচ্ছে আইপি। এই যে এটাকে আমরা যদি কোলন আকারে লিখি তাহলে লজিক্যাল অ্যাড্রেস পাওয়া যায়। তার মানে কি এটা কমা, সরি কোলন দেন এটা, এই যে ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস পেয়ে গেছে। এবার অফসেট অ্যাড্রেস কি, অফসেট অ্যাড্রেস তো এটাই যে বললাম, অফসেট মানে কি যে পাশে যেটা থাকে, এটা আমাদের যে সেগমেন্ট থাকে, কোনো ধরনের সেগমেন্ট থাকে, সেগমেন্টে 2টা অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। তো এটার অফসেট অ্যাড্রেস কি এটা। তারপর ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করবো, সিএস ইন্টু, যেহেতু এটা হেক্সাতে দেয়া আছে তার মানে কি সিএস ইন্টু 10 প্লাস আইপি, এটা করলে এটা পেয়ে যাবো আমরা। দেখা হচ্ছে একটা জিনিস এখানে, সাত নম্বর পেজ জানা ছিল, এই যে এটা একটু মুখস্থ রাখতে হবে, সিএস ইকুয়াল টু আইপি, ডিএস এর অফসেট অ্যাড্রেস হচ্ছে ডিএক্স
DISI, আর ES এর জন্য হচ্ছে DI, SS এর জন্য SPVP, CS এর জন্য IP, DS এর জন্য DISI, PX, ES এর জন্য DI, SS এর জন্য SPVP। এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 18 নম্বর স্লাইড আছে, 18 নম্বর পেজে। ওকে, তাহলে এই টপিকটা শেষ আমাদের। আমরা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ, মাইক্রোপ্রসেসর অন্যান্য ডিভাইসের সাথে কিভাবে জিনিসগুলো ফেচ করে আনে এগুলো দেখালাম। এরপর হচ্ছে কি বাস কিভাবে কাজ করে এটাও দেখালাম। এরপর হচ্ছে এখন দেখালাম হচ্ছে আমাদের যে সেগমেন্ট, মেমোরিতে এতগুলো ফিজিক্যাল অ্যাড্রেস মনে রাখে না, এগুলো সেগমেন্ট আকারে ভাগ করে, সেগমেন্ট আকারে যেভাবে ভাগ করে তো এটাও দেখাই দিলাম যে মনে রাখা না, ঠিক আছে। তো সেগমেন্ট যে ওর ফিজিক্যাল অ্যাড্রেসটা লাগবে, ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে ক্যালকুলেট করো সেটা এখন যখন এটা পড়বে তখন আমাদের ইজি লাগবে। আসি এবার, তো এখানে আমরা বললাম কিছু জিনিস দেখতেছি, এই যে কিছু সার্কিট, এই যে এগুলোকে সার্কিট বলে, ঠিক আছে। এগুলোকে অ্যারিথমেটিক লজিক সার্কিট বলে বা এলইউ বলে, ঠিক আছে। অ্যারিথমেটিক লজিক সার্কিট কি, অ্যারিথমেটিক ক্যালকুলেশন পারফর্ম করা, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো করা আর কি। এই টাইপের যেগুলো আছে সবগুলো কাজে একই, এটাই করা, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এডিশন এগুলো করা, ঠিক আছে। তো এটার কাজ কি বললাম এখন। তারপর এগুলা কি, আশা করি এগুলা দেখলে বোঝা যাচ্ছে এগুলা কি, ঠিক আছে। ইএস, ডিএস, এসএস, ডিএস, আইপি, এগুলো যদি আমরা মনে করি যে এগুলো সেগমেন্ট তাহলে ভুল। এগুলো সেগমেন্ট, এগুলো হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। আমাদের ওই যে কি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যে মেমোরিকে ভাগ করে ফেলে, মেমোরি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট, অফসেট অ্যাড্রেস। তো এটাই হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, এগুলো সেগমেন্ট না, সেগমেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো আমরা ইউএমইউ 8086 এ যে লিখি, ইনস্ট্রাকশন গুলো লিখি, ঠিক আছে, এগুলো কোত্থেকে আসে, ইনপুট আউটপুট ডিভাইস থেকে আসে। ইনপুট থেকে আউটপুট ডিভাইস থেকে এনে এগুলো কিসে, মেমোরিতে রেখে দিই আমরা, ঠিক আছে, কারণ আমরা সঙ্গে সঙ্গে পারফর্ম করতে পারি না। তো বলে দিলাম একটা একটা জিনিস ও আনে, একটা একটা জিনিস করে আনো। অ্যাড লিখলে অ্যাড এল কমা বিএল, তো তো একদিন এই জিনিসটা পুরোটা একসাথে ডিকোড করতে পারে না বা একসাথে এক্সিকিউট করতে পারে না। ও কি করে, একটা একটা জিনিস এনে রেখে দেন বুঝে যে এটার সাথে এটা এটা যোগ গুণ করতে হবে। মানে প্রথমে অ্যাড আনে, অ্যাড কি করতে হবে, অ্যাড কার সাথে কি করতে হবে ও জানে না। এবার এল, এল কে ফেচ করে আনে, এরকম করে একটা একটা করে ফেচ করে আনে, ঠিক আছে। এগুলো এই যে এখানে মেমোরি থেকে আনে, ঠিক আছে। তার মানে কি, এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে ডাটা বাস, ঠিক আছে, কারণ এই যে ডাটা আনতেছো, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যে ডাটাগুলো আনতেছে, ঠিক আছে, ডাটাগুলোকে এনে আগে তো কোন একটা জায়গায় রাখতে হয়, ঠিক আছে। ডাটাগুলো ইনপুট আউটপুট ডিভাইস থেকে এনে বা মেমোরি থেকে এনে আবার কোন একটা জায়গায় রাখতে হয় না, না আউটপুট হিসেবে বা শো করাতে পারবে না। তো কি করে, মেমোরি থেকে যে জিনিসগুলো আনে, ঠিক আছে, সরি যেখান থেকে হোক, ইনপুট আউটপুট ডিভাইস থেকে হোক, যেখান থেকে হোক জিনিসগুলো আনে, তো এই জিনিসগুলা ওকে মেমোরিতে রাখতে হবে না। তো মেমোরিতে রাখার জন্য কি লাগবে, ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে। মেমোরিতে যে কোনো একটা জায়গায় রাখার জন্য, এখানে যে কোনো একটা জায়গায় রাখার জন্য ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে না। তো ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে ক্যালকুলেট করে এটা তো আমরা বললাম কিছুক্ষণ আগে, যে সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস। তো এই যে জিনিসটা ক্যালকুলেশন বললাম, এখন এই ক্যালকুলেশন করা হচ্ছে এই অ্যারিথমেটিক লজিক সার্কিট ইউনিটে। তো আমাদের কি লাগে, আমাদের আমরা যে কোডগুলো লিখি এগুলো তো কোড, কোড সেগমেন্টে জমা হয়, ঠিক আছে, কোড সেগমেন্টে জমা হয়। আমরা কোনো জিনিস কোড লিখলে এগুলো মেমোরি কোন জায়গায়, মেমোরি কোন, এখানে কোনটাতে জমা হবে, অবশ্যই কোড সেগমেন্টে, যেহেতু কোড লিখতেছি কোড সেগমেন্টে তো জমা হবে। তো কোড সেগমেন্টের করেসপন্ডিং অ্যাড্রেস কোনটা, মানে অফসেট অ্যাড্রেস কোনটা, অফসেট অ্যাড্রেস হচ্ছে আইপি। তো সুন্দর করে সিএস ইন্টু 10H প্লাস আইপি, আইপি লিখে এখানে সুন্দর করে ক্যালকুলেশনটা করে ফেলো। ক্যালকুলেশন করে কোন জায়গায় জিনিসগুলো রাখতে হবে ওই মেমোরিটা সিলেক্ট করে দেন ডাটাগুলো পাঠাই দেয়, একদম ইজি, ঠিক আছে। তো এই জিনিসটা তো বুঝলাম এটা কি কাজ করে। এবার এদিকে আসি, তো আমাদের যে জিনিসগুলো আছে এই আমরা এটা অনেকটা আর্কিটেকচারের সাথে রিলেটেড, ঠিক আছে। আর্কিটেকচার একটু খুলতে হবে এখানে ফর ক্লারিফিকেশন।
আমরা তো জানি আমাদের যে আছে, আমাদের ম্যাক্রো প্রসেসর আছে, এটা মূলত 6টা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে। একটা হচ্ছে ফেচ, ডিকোড ইনস্ট্রাকশন, ক্যালকুলেট অপারেন্ট, ফেচ অপারেন্ট, এক্সিকিউট ইনস্ট্রাকশন, রাইট অপারেন্ট। ঠিক আছে, এগুলা সুন্দর করে এভাবে করার কি প্যারালালি। আশা করি এটা না জানলে একটু সমস্যা হবে। এভাবে করে, এটা তো জানি আমরা। এটা করার সময় কি করে, ও এই যে একটা একটা কলাম ধরে ধরে করে, এইভাবে কলাম ধরে ধরে করার সময় ওর হয়তো 3 নাম্বার ইনস্ট্রাকশনও বলতে পারে। 3 নাম্বার ইনস্ট্রাকশন যখন তুমি আসবা, এরপরে তুমি এই মাঝখানের গুলো কিছু করবে না, তুমি 15 নাম্বার ইনস্ট্রাকশনে চলে যাবে। কিন্তু ও যে 3 নাম্বার ইনস্ট্রাকশন আসছে, ও তো কলাম ওয়াইজ কাজ করতেছে, এভাবে প্যারালালি কাজ করতেছে একসাথে। তো কাজ করার সময় ও তো এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়েছে, কিন্তু এগুলো যে আসছে এগুলো তো ওর প্রয়োজনই নাই, কিন্তু এগুলো ওয়েস্ট অফ ডাটা বলো, টাইম বলো, সবকিছুই। ঠিক আছে, তো এই যে ওয়েস্ট জিনিসটা হচ্ছে, তো এটাকে ওভারকাম করার জন্য মূলত আমাদের কিউ লাগে। ঠিক আছে, মানে ওর যে একটা কন্ডিশন আছে, এটা বোঝার জন্য আগে থেকে বুঝে ফেলতে হবে না যে এখানে একটা কন্ডিশন আছে, এটা আগে থেকে বুঝে ফেলতে হয়। আগে থেকে যদি বুঝে যেতেন, মানে ওই এখান থেকে যদি বুঝে যেত যে আমাদের 3 নাম্বার ইনস্ট্রাকশন এসে অফ করতে হবে, তার মানে কি 3 নাম্বার ইনস্ট্রাকশন পর্যন্ত করবো, এরপরে 4 5 এগুলো করা লাগবে না। যেহেতু ও করে বলছে, আগে থেকে বুঝলে না। কারণ আগে থেকে বোঝার জন্য তো এই যে পুরো কোডটাকে একটা জায়গায় স্টোর করে ডিকোড করতে হবে, ঠিক আছে, অথবা স্টোর করে আগে থেকে রেখে দিতে হবে। তো এই জিনিসটা হচ্ছে ও করে। এ হচ্ছে ইনস্ট্রাকশন কিউ। ওই ইনস্ট্রাকশন যেগুলো আছে এগুলো আগে থেকে এখানে এনে রেখে দেয়, মানে এই যে অ্যাড ট্যাট এগুলো আছে না, এগুলো আগে থেকে এখানে এনে রেখে দেয়, একটা একটা করে এখানে এনে রেখে দেয়। একটা একটা না, সরি। আচ্ছা, এখানে একটু বোঝার দরকার আছে, সেটা হচ্ছে ওই ইনস্ট্রাকশন যখন এটার মধ্যে ঢুকাই, এটা হচ্ছে কিউ। কিউ মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে ঢুকবে সে প্রথমে বেরোবে দিয়ে। তো এখানে যে এই যে ইনস্ট্রাকশন গুলো আছে, ঠিক আছে, ইনস্ট্রাকশন গুলো আছে না এখানে, এই ইনস্ট্রাকশন গুলা এই কিউতে ঢোকার সময় একসাথে দুইটা দুইটা করে ঢুকে। তার মানে কি, ও জায়গা যদি দুইটা খালি হয় তবে ও মানে ঢুকতে পারে এখানে, কোন একটা ইনস্ট্রাকশন এখানে ঢুকতে পারে, মানে কোন একটা ইনস্ট্রাকশন একসাথে দুইটা করে ঢুকে আর কি। কিন্তু বেরোবার সময় ঠিকই একটা করে বেরো, এদিকে যাওয়ার সময় একটা করে বেরো। ইনস্ট্রাকশন 1 বেরোলো, কিন্তু এখানে ঢুকার সময় একসাথে দুইটা করে ঢুকে আর কি। কথার কথা ধরে হচ্ছে এখানে 5 6 7, এই যে 1 2 3 4 5 6, 5 1 2 3 4 5 এগুলো পুরোটাই ফিল আপ আছে, কিন্তু 6 নাম্বারটা খালি আছে। ও কোনো ধরনের ইনস্ট্রাকশন আছে এনে 6-এ রাখবে না, কারণ ওর এটা কি বল, ওর ধর্ম এটা, বা ওই কাজ করে এভাবে, ও ওয়ার্ক করে এভাবে যে একটা খালি থাকলে ও ঢুকাবে না। ও যখন দেখবে যে চার, এই যে ধরো এখানে 1 2 3 4, এই 4টা ফিল আপ কিন্তু দুইটা খালি আছে, তখন হচ্ছে ও যদি ইনস্ট্রাকশন আর বাকি থাকে তাহলে এগুলো এনে এখানে রেখে দেয়। তার মানে কি, কিউ হচ্ছে একসাথে দুইটা করে ফেচ করে আর কি, মানে ইনস্ট্রাকশন দুইটা করে করে এনে রেখে দেয় এখানে, দেন হচ্ছে একটা করে এক্সিকিউট করে। তাহলে আমরা এটাও বুঝলাম, এটাও বুঝলাম। ঠিক আছে, আর এখানে সি বাউন্স আছে, কন্ট্রোল বাউন্স মানে কি, এটা রাইট করতে হবে না ডিট করতে হবে, এটা তো বলে দিবে। ও এবারে সেদিকে কিউটা কন্ট্রোল কিউটা একটু বোঝা যেত। কিউটা মানে ও হচ্ছে কিউ কিভাবে কাজ করে, আমরা যে ইনস্ট্রাকশন গুলো লিখি, অ্যাড ট্যাট এগুলো, অ্যাড এল বিএল লিখি, এল বিএল লিখি, এগুলো লিখি। এখানে আমরা তো একটা লাইনের কোড লিখি না, আমরা তো অনেক অনেক লাইন কোড লিখি, অনেকগুলো লাইন আছে এখানে। ঠিক আছে, তো এরকম এই যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো হচ্ছে এই কিউর মধ্যে দুইটা করে ঢুকায় আর কি একসাথে। যদি ধর এখানে ইনস্ট্রাকশন একটা আনলাম, এখানে ইনস্ট্রাকশন দুইটা ঢুকলো, ধর যদি এখানে কয়টা আছে, ধর এখানে হচ্ছে 8টা ইনস্ট্রাকশন আছে, তো এই দুইটা ঢুকালো, দুইটা ঢুকানো, দুইটা না, 1 2 3 4 5 6 7 8টাই ঢুকে ফেললো এখানে, 8টা। তার মানে এখানে আর কয়টা আছে, দুইটা আছে আর বাকি। তো কি করলো, এখান থেকে একটা এক্সিকিউট করে ফেললো, ধর এখানে, এখানে একটা মানে বের হয়ে গেল এখান থেকে। Sorry, তো এখান থেকে একটা ধর বের হয়ে গেল এদিকে, আমি এদিক থেকে লিখি 1 2 3 4 5, ধর এখান থেকে একটা বের হয়ে গেল, এরকম একটা বের হয়ে গেল এইভাবে। একটা বেড়ে গেলে এটা কি হবে, এই জিনিসটা ফিরে যাবে, এদিকে একটা কমে যাবে। তার মানে কি, মানে পাঁচেরটা সাইডে চলে আসবে আর কি, এই 5টা সাইডে চলে আসবে, স্যারেরটা 3-এ চলে আসবে, 3-এরটা 2-এ চলে আসবে, 2-এরটা 1-এ চলে আসবে, এরকম। তাই দুইটা স্লট খালি হয়েছে না, এই দুইটা স্লট খালি হইলে তখন হচ্ছে হ্যাঁ। এতে আর দুইটা ঢুকাবে আর কি। যদি একটা খালি থাকে ও কোনো ধরনের কিছু ঢুকে না, ধর এখানে একটা খালি আছে, এখানে আরো ধর 5টা বাকি আছে, ও একটাও ঢুকাবে না এখানে।
যখন হচ্ছে একটা খালি থাকবে, এই যে একটা খালি হয়েছে, দুইটা খালি হয়েছে, তখন হচ্ছে এই 5টা থেকে ডাইরেক্ট 2টা এনে এখানে ফিল আপ করে দিবি, আর বাকি থাকবে কয়টা এখানে, আর বাকি থাকবে 3টা, এরকম 3টা। তো এখন 3টার পর এখানে ধর আর একটা ও এখান থেকে বেরিয়ে গেছে, এখান থেকে মানে 6টা থেকে একটা বেরিয়ে গেছে, আর মোট আছে 5টা। এখানে আর একটা খালি আছে, এখানে রয়ে গেছে 3টা। 3টা হইলেও এইখানে আনবে না, কোনো কিছু আনবে না এখানে, এখানে ইনস্ট্রাকশন আরো বাকি আছে, ও আনবে না এখানে। ও যখন 2টা খালি হবে তখনই আনবে ইনস্ট্রাকশন। মানে এটা হচ্ছে একটা করে, দুইটা করে ঢুকায়, একটা করে এক্সিকিউট হয়। এক্সিকিউট না, একটা করে বের করে এখান থেকে, কিউ থেকে কাজ করার জন্য আর কি, এখন এক্সিকিউট আসে নাই। এবার আসে কন্ট্রোল ইউনিট। আমরা যে এট লিখলাম, এট এল, এই কন্ট্রোল ইউনিটের কাজ কি? ওই যে কিউ থেকে একটা একটা করে কন্ট্রোল ইউনিটেতে যাবে, তাই না না? না না, বলতেছি আমি, এই যে এটা এটা দেখ, বলতেছি এট এল কমা বিএল, ঠিক আছে। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে ডিকোড করা, ঠিক আছে। কন্ট্রোল মানে হচ্ছে ডিকোড করা, যেমন কন্ট্রোল বাসের কাজ কি ছিল? ডিকোড করা। এটা কি রাইট অপারেশন নাকি রিড অপারেশন? এটা ডিকোড করা। তো এই কন্ট্রোল সিস্টেমের কাজও এরকম, ডিকোড করা। বাট ও রাইট নাকি রিড এটা ডিকোড করে না, ও ডিকোড করা হচ্ছে পুরো ইনস্ট্রাকশনটাকে। কথার কথা এখানে লিখলাম এল কমা বিএল, ঠিক আছে। এখন আমি যদি কম্পিউটারকে বলি তুমি এল কমা বিএল করো, ওকে বুঝবে এল কমা বিএল কি, আবার ও তো জানে না এল কমা বিএল কি। তো এল কমা এই অ্যাড এর করসপন্ডিং একটা বাইনারি ভ্যালু থাকে, যেটা যেটা হচ্ছে মাইক্রো বা মেমোরিতে বা মাইক্রোপ্রসেসর সেট থাকে আর কি। যে ও যখন অ্যাড লিখবে তখন বুঝবে যে এই বাইনারি ভ্যালুটা, ও যখন এল এল লিখবে তখন বুঝবে যে ধরো এই বাইনারি ভ্যালুটা, যখন বিএল লিখবে তখন বুঝবে যে 101211 এরকম কিছু একটা বসে, মানে এর করসপন্ডিং একটা বাইনারি ভ্যালু থাকে, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় অফকোড, যেগুলার করসপন্ডিং বা এগুলার অন্য মানে একটা ইয়া থাকে, বাইনারি ভ্যালু থাকে, এগুলোকে বলা হয় অফকোড। যেমন অ্যাড এর অফকোড ভ্যালু আছে, এল এর অফকোড ভ্যালু আছে, বিএল এর আছে, ঠিক আছে। তো মূলত কন্ট্রোল সিস্টেমের কাজে এটা, যে অ্যাড যেটা আছে, ঠিক আছে, ও প্রথমে বুঝবে অ্যাড লিখছে, ঠিক আছে। অ্যাড এটা কি, ও ডিকোড করার পর বুঝবে যে এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করছে। বাইনারিতে কনভার্ট করা কন্ট্রোল সিস্টেমের কাজ না, আমি আবার বলতেছি। ও ডিকোড করবে কি, এটা কি কি অপারেশন, এটা ডিকোড করবে। ওর বাইনারিতে কনভার্ট করা ওর কাজ না, ওর কাজ হচ্ছে এটা কি অপারেশন, অ্যাড অপারেশন নাকি কি অপারেশন, এটা ডিকোড করা, ঠিক আছে। কন্ট্রোল সিস্টেমের কাজ হচ্ছে এটা। তো এখন এগুলো বললাম, এটার অফকোড, এটার অফকোড, এটার অফকোড। এখন আমি এখানে লিখলাম অ্যাট এল কমা 5 লিখলাম, ঠিক আছে। তার মানে কি, এটা তো বুঝছি আমরা যে অ্যাড হচ্ছে কি বিএল এর মধ্যে যে ভ্যালু আছে এবং এল এর মধ্যে যে ভ্যালু আছে দুইটা যোগ করে এল এর মধ্যে তুমি রেখে দাও। এটাও ঠিক এরকম, এল এর মধ্যে যে ভ্যালু আছে ওইটার সাথে তুমি 5 যোগ করে এল এর মধ্যে রেখে দাও অ্যাড। কারণ আমি যদি বলি তোদেরকে এটা কি অফকোড, না এটা অফকোড না। কেন? আমাদের সংখ্যার কোনো লিমিটেশন আছে? ইনফাইনাইট নাম্বার অফ কি আছে, নাম্বারস আছে আমাদের। তো সবগুলোর যদি আমরা আলাদা আলাদা করে অফকোড লিখি, মানে এটা যদি বাইনারি কোডের অফকোড লিখি, ধর 5 এর ইয়া কি 101 মনে হয়, আচ্ছা যেটাই হোক 101 বা যেটাই হোক, তো এটা এরকম করে যদি সবগুলোর জন্য বাইনারি কোড লিখি, এটা কত নাম্বার এটা হোল্ড করা সম্ভব? এতগুলো নাম্বার এটা পসিবল না। তার মানে কি, আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে এগুলোতে কোনো নাম্বারের কোনো ধরনের অফকোড থাকে না। যা থাকে সেগুলো হচ্ছে এই যে ইনস্ট্রাকশন যেগুলো লেখে এগুলার, মানে এই যে অ্যাড এল বিএল সিএল ডিএল রেজিস্টার যেগুলো থাকে ওইগুলার অফকোড থাকে। বাট এগুলার অফকোড থাকে না, নাম্বারের অফকোড থাকে না, মানে এই যে সংখ্যার অফকোড থাকে না আর কি। এটা আমরা এখানের সাথে রিলেভেন্ট না, আমরা বলে দিলাম আর কি, অফ টপিক, তাও বলে দিলাম। ওকে, তো কন্ট্রোল সিস্টেমের কাজ কি এটাও বললাম, ওই যে ডিকোড করে গেলাম। আমি এখানে ওই যে বললাম না যে, সরি, এখানে এই যে 5 লিখলাম, 5 এটা কি ডিকোড করার প্রয়োজন আছে? এটা কি এটা দুইটাই করে, যে এটা কি অ্যাড অপারেশন নাকি রাইট অপারেশন, এটাও করে। অবশ্যই এটা বোঝার জন্য ওর এখানে বাইনারি জিনিসটা, এটার বাইনারি করসপন্ডিং বাইনারি কি আছে এটা দেখলে না বুঝতে পারবে। তার মানে ও দুইটাই অপারেশনই করে। কি একটা হচ্ছে অ্যাড এর করসপন্ডিং যে ভ্যালুটা আছে ওটা নিয়েও বুঝে যে এটা অ্যাড অপারেশন, ঠিক আছে। তো এখন এই যে 5 যেটা আছে, 5 এর কি আবার এখানে ডিকোড করার প্রয়োজন আছে? মানে এটাকে বাইনারিতে নিয়ে এটা আবার বোঝার দরকার আছে যে 5 এটা হচ্ছে 101 মানে হচ্ছে 5, এটা কি বোঝার দরকার আছে কন্ট্রোল সিস্টেম? কোনো দরকার নাই, কারণ ও জানে এটা সংখ্যা
সংখ্যার করসপন্ডিং কি এটা অটোমেটিক কোন একটা ক্যালকুলেশন করা বোঝা হয়তো। এই কারণে যে কোনো ধরনের অফকোড বাদে নন অফকোড কিছু আসলে ওটা হচ্ছে এই লাইন দিয়ে নিচে চলে যায়। আর যদি এরকম অফকোড কিছু আসে সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ভিতরে ঢুকে ডিকোড করে। তার মানে কি এই লাইনটার মানও বুঝাই দিলাম। এবার হচ্ছে আসি এখানে, কন্ট্রোল সিস্টেমে যখন ডিকোড করা শেষ তখন হচ্ছে এখানে একটা সিগন্যাল পাঠায় রেজিস্টার। মেন আমাদের এইটাকে বলা হয় জেনারেল পারপাস রেজিস্টার, এগুলোকে বলা হয় সেগমেন্ট রেজিস্টার। ঠিক আছে, এগুলা এই যে উপরে যেটা দেখতেছস সবগুলা না, সবগুলো জেনারেল পারপাস রেজিস্টার না। এই যে উপরের চারটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, আর এখানে এই চারটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। এগুলো হচ্ছে পয়েন্টার, এগুলো হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার, পয়েন্টার রেজিস্টার, তারপর জেনারেল পারপাস রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার পরীক্ষা আসতে পারে। তো এখানে সিগন্যাল পাঠানোর পর হচ্ছে বলবে যে তুমি ধর আমরা এই অপারেশন করতেছি এল বিএল, তার মানে কি আমাদের এল এবং বিএল লাগতেছে। তো কি করে এল আর বিএল স্লটটাকে কি করে নেই, গ্রেপ করে নেই। গ্রেপ করার পর হচ্ছে যে অ্যাড অপারেশনটা আছে সুন্দর করে অ্যাড অপারেশনটা এদিকে বাসের থ্রুতে এসে এগুলো অ্যাড অপারেশনটা কমপ্লিট করে। এখানে অ্যাড এল, আমি তো বলছি অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি, অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। এখানে ক্যালকুলেশনটা করে ফেলে আর কি। ক্যালকুলেশনটা করার হয়ে গেলে ও আউটপুট এদিকে আউটপুট যেদিকে আউটপুট আছে ওইদিকে আউটপুট করে। এই যে এখানে দুইটা জিনিস আছে, এগুলোর কাজ কি, ফ্ল্যাগ মানে কি ইন্ডিকেটর, যে কোন একটা সিগন্যাল দেওয়া আর কি। ঠিক আছে, তারপর অপারেন্ট কি, অপারেন্ট মানে হচ্ছে আমরা যদি কোনো জিনিস সোয়াপ করতে চাই, যেমন আমরা ওই যে কি জানে বলা সি তে সোয়াপ করছিলাম, সোয়াপ লিখে কমা বি লিখে দিলে ওই যে তো ফাংশন কল করে। ঠিক আছে, তো এখানে তো এরকম করা যায় না, এখানে কি করতে হয় ম্যানুয়ালি করতে হয় না। তো ম্যানুয়ালি করার জন্য এখানে যে জিনিসটি ইউজ হয় মানে আমরা এই যে মুভ লেখে করতে হয় আর কি, মুভ এল। আচ্ছা দিকে না যাই আমি আর কোডের দিকে, দিয়ে যাবে কত। তো এই যে সোয়াপ অপারেশন করার জন্য যার মানে ইউজ হয় সেটা হচ্ছে এই অপারেন্টস। ওকে, এই টপিকটাও গেল। এই টপিকে তো আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই। এবার আসি মেন জিনিস, এখন যেটা ওয়ার্কিং ডায়াগ্রাম পরীক্ষা আসবে এবং চিত্র সমাপ্ত হবে। মিনিমাম মোড, ঠিক আছে। প্রথমে আমরা বলি আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে, মাইক্রোপ্রসেসরে দুইটা মোড থাকে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম আর ম্যাক্সিমাম কি জিনিস, কোন মোডে কি কাজ করে এটা একটু বলি আগে। আমাদের যে মাইক্রোপ্রসেসর 8086 আছে ও কিন্তু বড় ধরনের কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারে না। মানে অনেক আমরা আমরা আমাদের কম্পিউটারে আমরা শুধু কি যুগ বিয়োগের কাজগুলো করি অবশ্যই না, আর অনেক ধরনের কাজ হয় এখানে। ঠিক আছে, সব ধরনের কাজ 8086 করতে পারে না। ঠিক আছে, 8086 করতে পারে না, ওর 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 সাথে আরো কিছু মাইক্রোপ্রসেসর অ্যাড করা লাগে এখানে। ঠিক আছে, এখানে আরো কিছু মাইক্রোপ্রসেসর অ্যাড করা লাগে, যেমন 8087 8088 এগুলো অ্যাড করা লাগে। তো আমাদের মাইক্রোপ্রসেসর যখন শুধু নিজে কাজ করে একলা, সেটাকে বলা হয় মিনিমাম মোড। মানে মিনিমাম মোড থাকলে ওই শুধু একলা একলা কাজ করে। আর যখন ম্যাক্সিমাম মোড থাকে তখন হচ্ছে কি আরো এখানে মাইক্রোপ্রসেসর অ্যাড হয়। ঠিক আছে, মূলত দুইটা অ্যাড হয়, একটা নিয়েও কাজ করা হয় হয়তো। তাহলে মিনিমাম মোড কি এবং ম্যাক্সিমাম মোড কি বুঝছি। এখন এখানে যে পিনের ব্যবহারগুলো আছে এগুলো খুবই ভালো করে দেখতে হবে। প্রথম আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম মোড, ঠিক আছে, এটা একটু দেখি। সব পিনের ভ্যালু কি থাকে, হয় 0 হবে, পিন মানে কি সুইচের মতো আর কি, হয় 0 হবে নয়তো 1 হবে। একটা সহজ উপায় বলে দিই, যখন কোনো কিছুর উপর এরকম বাদ থাকে, বাদটা অবশ্যই এভাবে থাকে। এই যে কোনো যদি বাদ থাকে তাহলে আমাদের মনে করতে হবে এই সিগন্যাল হচ্ছে অ্যাক্টিভ লো মানে ও যদি 0 হয় তখন হচ্ছে এনাবল। ঠিক আছে, যেমন আমরা আমরা যে কিবোর্ড টিভি, কিবোর্ডে ধর এল টিপলাম, এল এল যখন টিপি এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, যখন ছেড়ে দিই তখন হচ্ছে অ্যাক্টিভ লো। ঠিক আছে, তার মানে কি টিপ দিলে হচ্ছে কি অ্যাক্টিভ হাই, ছেড়ে দিলে অ্যাক্টিভ লো, এটা বোঝায় আর কি। তো মিনিমাম ম্যাক্সিমাম মোড হচ্ছে এরকম উল্টাটা আর কি। ও যখন অ্যাক্টিভ লো
মানে মিনিমাম এই যে ও যখন বাদ থাকবে, এই যে কোনো কিছুর কোনো পিনের উপর যদি বাদ থাকে এরকম, তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো হলে 0 হলে ও এনাবল হয়, মানে ওর চালু হবে কখন, যখন ওর ভ্যালু 0, আর যখন 1 হবে তখন ওর ডিজেবল হয়ে যাবে। এখানে দেখলে বোঝা যাচ্ছে লজিক 1 মানে কি, মানে ও ডিজেবল। ও ডিজেবল মানে কি, ও এনাবল। সবসময় আমাদের বার একটা চিন্তা করতে হবে আগে। বার যদি 0 হয় তাহলে এনাবল হতো, 1 হলে ডিজেবল। তাহলে ওর যদি ডিজেবল হয় তাহলে ও এনাবল। তার মানে কি এই সার্কিটটা কিসের, মিনিমাম মোডের। লজিক 1, লজিক 1 মানে মিনিমাম মোড। ওকে, এবার আসি প্রথম দিক থেকে। তো আমাদের মাইক্রোপ্রসেসর এর সাথে এই জিনিসগুলো দেখতেছি, ঠিক আছে। তার আগে আরেকটা জিনিস কেন পড়ানো লাগবে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেস বাস আছে, হ্যাঁ, আমাদের যে অ্যাড্রেস বাস হচ্ছে কয় লাইনের অ্যাড্রেস বাস? 8 বিট না 16 অ্যাড্রেস বিট? বাস হচ্ছে, না না, 19, সরি 20 বিট আর কি। 20 বিটের একটা অ্যাড্রেস বাস থাকে আমাদের, একটা না মানে 20 বিটের অ্যাড্রেস বাস থাকে। তারপর ডাটা বাস থাকে হচ্ছে 16টা। ডাটা বাস 16 বিট, বাট অ্যাড্রেস বাস এত বিট, ঠিক আছে। তো একটা জিনিস চিন্তা করি আমরা, যে আমরা যখন মাইক্রোপ্রসেসর 8086 ইউজ করতেছি, ঠিক আছে, ধর কোনো কারণে আর কি, কি কারণে লাগবে এটা আমি একটু পরে বলবো। কোনো কারণে ধর এই দুইটা বাস অ্যাড্রেস বাস ডাটা বাস আর কি, এখানে অ্যাড্রেস বাস ডাটা বাস ইউজ করতে হয় কোনো কারণে, ঠিক আছে। তো দুইটা যদি ইউজ করি তাহলে কত হয়, এখানে 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 20টা আর এখানে 15টা, 35টা হয় না, ঠিক আছে। তো এটা কি, এটা অনেক, জিনিসটা অনেক কস্টলি না, যে আমরা কোন একটা জিনিসে যদি এরকম ডাটা বাস বা কোন একটা কম্পোনেন্ট বেশি দেয়া লাগে, তার মানে কি এটা কস্ট বেড়ে যাচ্ছে। তো কস্টটা কমানোর জন্য আমাদের ইঞ্জিনিয়াররা কি করছে, দুইটাই কম্বাইন করে দিছে, ডাটা বাস আর এই যে অ্যাড্রেস বাস দুইটাই কম্বাইন করে ফেলছে। দুইটা কম্বাইন করে করছে কিরকম, 0 থেকে কি করছে, 15 পর্যন্ত লিখছে, মানে ওই যে ডাটা বাসের সমান করে লিখছে আর কি। তো ডাটা বাস হচ্ছে এতটুক না, যে D0 থেকে D15। তো কি করছে, দুইটা একসাথে কম্বাইন করে ফেলছে। দুইটা একসাথে কম্বাইন করলে কি হয়, দুইটা একসাথে কম্বাইন করলে কি হয়, যে জিনিসটা হয় চাই সেভাবে। মানে কি, এটা একটা অ্যাড্রেস বাস, মানে একটা লাইন আর কি, এরকম ধর একটা দাগ, ওই দাগের মধ্যে আমরা অ্যাড্রেসও পাঠাতে পারবো, ডাটাও পাঠাতে পারবো। এবং অ্যাড্রেস বাস এবং ডাটা বাস কি কাজে কেন ইউজ হয় এগুলো আমরা তো আগে বলছি। ওকে, এখন অ্যাড্রেস বাসে তো আরো কিছু বাকি রয়ে গেছে, ঠিক আছে। S16 থেকে কত, কত রে, S16 থেকে N19, তাহলে 16, 17, 18, 19, আরো 4টা, ঠিক আছে। তো কি করছে, এটার সাথে আরো কিছু সিগন্যাল বাস আছে আমাদের, সরি সিগন্যাল পিন আছে। সিগন্যাল পিন হচ্ছে 0 থেকে মূলত S7 পর্যন্ত হয়, S7, 0 থেকে S7, 0 থেকে S7 পর্যন্ত হয়। তো কি করছে, এখানে একটু আরেকটা জিনিস কম্বাইন করেছে, সেটা হচ্ছে 3 থেকে S6 পর্যন্ত করেছে। হ্যাঁ, 3 থেকে 4 এতটুকু করে দিয়েছে, তার মানে কি এখানে আর কয়টা বাকি আছে, S0 থেকে S3 আর S2, আর এখানে 3, 4, 5, 6 তো এখানে দিয়ে দিচ্ছে, আর হচ্ছে S7 বাকি, ঠিক আছে। আর হচ্ছে S7 বাকি, S7। তো কি করছে, আরেকটা পিন আছে, সেটার নাম হচ্ছে বাস হাই এনাবল। এটা হচ্ছে অ্যাক্টিভ লো সিন, ওর সাথে কম্বাইন করে S7টা দিয়ে দিছে, ঠিক আছে। তো এগুলো আর দেয় নাই, বাকি যেগুলো আছে কোনটা কি আছে এটা আমি বলবো, তবে এগুলোর আচ্ছা সাথে এখানে কম্বাইন করছে। বল। আচ্ছা, এখানে ডায়াগ্রামে অ্যাড E16 কেন দিছে, অ্যাড E16 থেকে অ্যাড A19? তুই এটা দেখ, এটা ডায়াগ্রাম বল, আমি বলবো এগুলো, তুই ডায়াগ্রামে দেখতেছিস না, এটা দেখ। আচ্ছা ঠিক আছে, না আমি ওইদিকে চোখ দিয়েছি কেন। আমি ওদিকে যাব, এদিকে দেখাবে, এটা ভুল লিখছে ডায়াগ্রাম, এখানে আরো অনেক জায়গায় ভুল আছে, এগুলো আমি দেখবো আর কি।
আরো কি কি জায়গায় জানে বলছিল, এগুলো আমি চেঞ্জ করবো বলবো। এটা ডায়াগ্রামটা অনেক সুন্দর, এই কারণে এটা নিছি, আর অনেক ডায়াগ্রাম ছিল। তো এই যে জিনিসটা করছি আমরা, ঠিক আছে, এই যে জিনিসটা, এটা তো আশা করি বোঝা গেছে, মানে নর্মাল জিনিস আর কি, কিন্তু কেন করছে এটা পরে জানার দরকার, এখন না জানলেও চলবে। তো এখানে যে জিনিসটা করছে, কি করছে, যে অ্যাড্রেস বাস আর ডাটা বাসকে দুইটা একসাথে মাল্টিপ্লাই করেছে, তার মানে কি হয়েছে, এখানে মাল্টিপ্লেক্সিং হয়েছে, হলো মাল্টিপ্লেক্সিং সব। যেহেতু ডাটা বাস আর যেগুলো আমরা তো জানি মাল্টিপ্লেক্সিং কি, যে ইয়াতে পড়ছিলাম লাস্ট সেমিস্টারে ডিএলডিতে পড়ানো হয়েছে, যে কোনো যখন ইনপুট লাইন গুলো কম্বাইন করে, কয়েকটা ইনপুট লাইনকে কম্বাইন করে, যখন ওই যে কম সংখ্যক আরো কম সংখ্যক বা এন সংখ্যক, টু টু দি পাওয়ার এন আউটপুটকে যখন, সরি, এন সংখ্যক ইনপুটকে যখন টু টু দি পাওয়ার এন এ নিয়ে যাওয়া হয়, তখন এটাকে ডিমাল্টিপ্লেক্সিং, আর এর উল্টাটা আর কি। আর যাই হোক, এদিকে না, যে মাল্টিপ্লেক্সিং মানে কি, দুইটা কম্বাইন করে বসে আর কি, এটা তো বোঝা গেছে। তো এখানে মাল্টিপ্লেক্সিং হয়েছে যাইছে বাতে, তো মাল্টিপ্লেক্সিং করছে এডি 0 থেকে এডি 15, ঠিক আছে। এই জিনিসটা আমি তো পেন এখানে মুখস্থ করে ফেলছি, ঠিক আছে। এখন একটু জিনিস খেয়াল করি যে কোনটার কি কাজ। এটা কি কাজ, এটার কাজ হচ্ছে আমরা অ্যাড্রেসও বাড়াইতে পারবো, ডাটাও বাড়াইতে পারবো, ঠিক আছে। অ্যাড্রেসও পাঠাতে পারবো, ডাটাতেও পাঠাতে পারবো। এখানে তো মানে তো বুঝছি, হচ্ছে কি অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন S16 থেকে A19 পাঠাতে, কিন্তু S3 S4 এগুলা কি, সরি S3 S4 S5 F6 এগুলা কি, এগুলো জানার জন্য আমি টেবলটা না আঁকি, যাই এখানে চলে যাই। আচ্ছা আচ্ছা, এখানে আছে, আচ্ছা নাই। আমাদের আশা করি মনে আছে সেগমেন্ট অ্যাড্রেস গুলো, ঠিক আছে। হ্যাঁ, সেগমেন্ট অ্যাড্রেস গুলো আশা করি মনে আছে। সেগমেন্ট, আমরা যে সেগমেন্ট করার সময়, তো মূলত এই যে মূলত এখানে এই যে এই সিগন্যাল গুলা কি জেনারেট করে, যে আমাদের কোন সেগমেন্টটা, আমাদের মেমোরি কোন সেগমেন্টে ইউজ করা লাগবে এই অপারেশনটা করার জন্য, ঠিক আছে। এটা ডিফাইন করে S3 আর S4 যদি 00 হয়, আমি একটা সিকোয়েন্স মনে রাখতে বলছিলাম, ES SS CS DS, এগুলো সব সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, কোনটা কোন সময় ইউজ হয় এটা তো বুঝতে পারছো। এটা দেখে নিবা, এটা পিডিএফ এও আছে, ইয়াতেও আছে, মানে পিন কি কাজ করে, পিন গুলা কি কাজ করে, এটা অবশ্যই জানা দরকার আছে। এবার আমরা S3 আর S4 দেখলাম, এবার বাকি আছে S5 আর S6। S5 কি কাজ করে এটা একটু বলে। S5 হচ্ছে S5 এর ভ্যালু যখন 1, এটা অবশ্য বার না, বার মানে কি অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লো মানে কি 0 হলে অ্যাক্টিভ হবে, এটা তো এরকম কিছু নাই। তাহলে S5 মানে হচ্ছে 1 হলেও এনাবল হয়। এবার আমাদের একটা ইন্টারাপ্ট ফ্লাগ থাকে, আমাদের ইন্টারাপ্ট, ঠিক আছে। ইন্টারাপ্ট কি এটা আরো পরে জানবো, ঠিক আছে। আপাতত নর্মালি জেনে রাখি, ইন্টারাপ্ট মানে S5 এর মান যখন 1, ইন্টারাপ্টের মান 1, তার মানে কি S5 যখন এনাবল হবে, ইন্টারাপ্টও এনাবল হবে। S5 এর মান যখন 0 হবে, ইন্টারাপ্টও 0 হবে, তার মানে ডিসেবল হবে আর কি S5, ঠিক আছে। এবার আরেকটা হচ্ছে S6। S6 কি কিছুক্ষণ আগে বলছিলাম আমি, মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড। ম্যাক্সিমাম মোডে কি হয়, এখানে আরো মাইক্রোপ্রসেসর অ্যাড হয়। তো মাইক্রোপ্রসেসর অ্যাড হলে আমরা কাজ, মাইক্রোপ্রসেসর মেইন এখানে মাস্টার কে হবে, ইতে হবে নাকি ইতে হবে না ইতে হবে, কে হবে, এটা যে ডিফাইন করে সে হচ্ছে S6, মানে বাস মাস্টার কে হবে। এখানে একটা ইয়া থাকে, মানে মেইন কন্ট্রোলটা কার হাতে থাকবে সেটা ডিফাইন করা হচ্ছে সিগন্যাল বা S6 এ, ঠিক আছে। তো আমরা বাস এগুলো বললাম যে কোনটা কি কাজ করে। এবার আসি অ্যাড্রেস ল্যাচ। আমাদের যে অ্যাড্রেস ল্যাচ থাকে, অ্যাড্রেস ল্যাচ হচ্ছে কত বিটের, 8 বিটের থাকে। আমাদের ডাটা বাস কয় বিটের, 20, মানে পিন, এখানে পিন আমাদের অ্যাড্রেস কত, 20 না, এখানে মোট কিন্তু 20টাই আছে, 20/20 এরকম। আচ্ছা যাই হোক, 20টা। এখন তুই যদি 3 বিটের একটা অ্যাড্রেস ল্যাচ এটা দিয়ে যাস, এটা কমে যান এটার জন্য, কই 20 আর কই 8, ও তো 20, ও তো 20 সাপ্লাই করতে পারে, ও শুধু 8ই নিতে পারে, তাহলে এটা কি একটু ল্যাগিংস দেওয়া হচ্ছে এখানে।
তো এই কারণে এখানে 3টা অ্যাড লিখছে, মানে 24 বিটের একটা অ্যাড্রেস লেচ ইউজ করছে এখানে। এখানে বিট হবে না, এখানে অ্যাড্রেস লেচ হবে, অ্যাড্রেস লেচ। এটাকে অ্যাড্রেস লেচ বলে। অ্যাড্রেস লেচ মানে কি বলি আমরা, মূলত এখানে কি হচ্ছে এটা একটু বলি আগে। কিছুক্ষণ আগে আমরা মাল্টিপ্লেক্সিং করছি। মাল্টিপ্লেক্সিং মানে কি, কম্বাইন করা। ডিমাল্টিপ্লেক্সিং মানে আলাদা করা। তো এখানে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। পরীক্ষা আসবে ডিমাল্টিপ্লেক্সিং, স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব এখানে। তো ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে এখানে যে অ্যাড্রেস বাস এবং ডাটা বাস দুইটা কম্বাইন করে ফেলছে, ঠিক আছে। তো কোন সময় কোনটা ইউজ করব, ঠিক আছে। আমাদের যখন ডাটা আসবে তখন তো আমরা অ্যাড্রেস বাসের মধ্যে দিয়ে পাঠাতে পারি না। আমাদের যখন ডাটা আসবে তখন তো অ্যাড্রেস বাসের মধ্যে পাঠাতে পারি না, অথবা যখন অ্যাড্রেস আসবে তখন ডাটা বাসের মধ্যে তো পাঠাতে পারি না। যে কোনো একটা তো এনাবল করতে হবে, যে কোনো একটার মধ্যে দিয়ে তো পাঠাতে হবে মেমোরিটা। ধর আমাদের এখন একটা অ্যাড্রেস আসছে, ঠিক আছে। অ্যাড্রেসটা আমরা এখন কিসে, মেমোরিতে ওই যে সিলেকশনের জন্য পাঠাতে চাই, ঠিক আছে। অ্যাড্রেসটা না পাঠাবো আমরা, কি অ্যাড্রেস ডাটা দুইটা একসাথে পাঠাতে পারবো? অবশ্যই পারবো, ফাইলে তো এখানে এরর হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের শুধু অ্যাড্রেসই পাঠাতে হবে। এই জিনিসটা কে করে? এই জিনিসটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, মানে যেখানে যে অ্যাড্রেস ডাটা আছে এগুলোকে আলাদা আলাদা করাকে ডিমাল্টিপ্লেক্সিং বলে। সেখানে আমাদের যে অ্যাড্রেস লেচ আছে, ধর এখানে হচ্ছে আমরা একটা জিনিস করতেছি, ধর এদিকে হচ্ছে অ্যাড্রেস যাচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস বাস, এদিকে অ্যাড্রেস যাচ্ছে। তার মাঝখানে আমরা কি করলাম, এই যে 8282 একটা অ্যাড্রেস লেচ লাগাই দিলাম। আর এগুলো মনে রাখার উপায় কি, এটা 8282, এটা হচ্ছে 8284, এটা হচ্ছে 8286। আর এগুলোর নামও মুখস্থ রাখতে হবে অবশ্যই। এটা হচ্ছে অ্যাড্রেস লেচ, এটা ট্রান্সরিসিভার, এটা ডিকোডার, এটা হচ্ছে ক্লক জেনারেটর। আচ্ছা, এবার এদিকে আসি। এদিকে অ্যাড্রেস গুলো যাচ্ছে, আমি এখানে মাঝখানে একটা কি করলাম, অ্যাড্রেস লেচ লাগাই দিলাম মাঝখানে। অ্যাড্রেস লেচ লাগাই দিলে কি হয়, যে আমাদের যে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে। ধর এখানে একটা হচ্ছে আমি একটা ইয়ে আছে, ধর একটা দরজা আছে, এদিকে একটা দরজা আছে, ঠিক আছে। আমরা যখন অ্যাড্রেসটা এদিকে মানে পাঠাচ্ছি, এদিক থেকে আসতেছে আর কি অ্যাড্রেস গুলো, এদিকে যখন বন্ধ করে দিব, ঠিক আছে, এদিকে কি অ্যাড্রেস চাইতে পারবে না। কিন্তু অ্যাড্রেস লেচ লাগালেও কি করে, এদিক থেকে প্রথম লাস্ট যে অ্যাড্রেসটা পাইছে ওইদিকে পাঠাতে থাকে, মানে প্রথমে যে অ্যাড্রেসটা পাঠিয়েছে এটা হোল্ড করে রাখে, এখানে হোল্ড করে রাখে, এদিকে পাঠাতে থাকে এদিকে। মানে ও কোন একটা জিনিস লাস্ট যে জিনিসটা পাবে, অ্যাড্রেসটা পাবে, ওই অ্যাড্রেসটা হোল্ড করে এদিকে পাঠাতে থাকে। এই অ্যাড্রেস লেচের কাজ হচ্ছে এটা। যখন এই দরজাটাও বন্ধ হয়ে যাবে তখন আর কিছুই পাঠাতে পারবে না, এটাই। এবার হচ্ছে অ্যাড্রেস লেচের কাজ কি তো বুঝলাম, এখন এটা কিভাবে কাজ করে এটা একটু বলি। অ্যাড্রেস লেচের মূলত কন্ট্রোল পিন দুইটা থাকে, একটা হচ্ছে স্ট্রেপ আর একটা হচ্ছে আউটপুট এনাবল। আউটপুট এনাবল এটা এই যে ভালো করে দেখলে বোঝা যায়, এটা হচ্ছে অ্যাক্টিভ লো। তার মানে কি, এটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে এনাবল হবে। এটা এনাবল হবে কখন, যখন হচ্ছে 0 হবে, মানে এটা কাজ করা শুরু করবে যখন এটার ভ্যালু 0 হবে, ঠিক আছে। তো এটা গ্রাউন্ডেড করে রাখছে, কারণ কি, আমাদের অ্যাড্রেসটা সবসময় লাগবে, ঠিক আছে না। একবার যদি অ্যাড্রেস পাই অ্যাড্রেসটা পাঠাতে থাকবে এখানে, মানে সিলেক্ট করে রাখার জন্য আর কি, ওই যে মেমোরিতে সিলেক্ট করে রাখার জন্য। তো এখানে এটা গ্রাউন্ডেড করে রাখছে কেন, গ্রাউন্ডেড করে রাখলে ওর ভ্যালু সবসময় 0 থাকে, মানে এনাবল থাকে আর কি, এটা সবসময় এনাবল থাকলে এদিকে অ্যাড্রেসটা সবসময় পাঠাতে পারবে। তো এখানে একটা আরেকটা পিন আছে, এটা স্ট্রেপ পিন আর এই পিন সেম, মানে ও সিগন্যাল যেটা দিবে ও সিগন্যাল সেটা পাবে। ও যদি 1 হয় এটাও 1 হবে, যেহেতু এটা অ্যাক্টিভ হাই, তার মানে কি এটা যখন মান 1 হবে তখন এটা অ্যাক্টিভ হবে। এটাকে বলা হয় অ্যাড্রেস লেচ এনাবল। তো এটার মান যখন 1, এটার মানও 1, এটার মান যদি 0 হয় তাহলে এনাবল। এবার আসি, এবার হচ্ছে ওই অ্যাড্রেস এবং ডাটা এটাকে কিভাবে সেপারেট করে, ঠিক আছে। তো এদিকে যখন ধর অ্যাড্রেস এবং ডাটা বাস দিয়ে, ঠিক আছে, এখন শুধু অ্যাড্রেস আসতেছে, এদিকে অ্যাড্রেস আসতেছে, এই সেম এটা হচ্ছে একটা তারের মতো, এই সেম তার দিয়ে এখানে অ্যাড্রেসও যাবে ডাটাও যাবে, ঠিক আছে। তো আমাদের তো মেমোরিতে ওই যে আমরা ইয়াতে বসছিলাম, প্রথম হচ্ছে আমরা অ্যাড্রেস পাঠাই সিলেক্ট করি জায়গাটা, দেন হচ্ছে মেমোরি যদি রাইট করতে বলে বা রাইট করি, রিড করতে বলে রিড করি, ওই যেটা কন্ট্রোল বাস করে, তারপর হচ্ছে ডাটাটা পাঠাই বা রিড করি বা আনি বা নিয়ে যাই। তো আমরা তো একসাথে ওই যে বললাম অ্যাড্রেস আর ডাটা তো একসাথে মেমোরিতে পাঠাতে পারবো না, এটাকে আলাদা করতে হবে। আলাদা করার উপায়টা কি,
আমরা যখন এখানে অ্যাড্রেস পাবো, এখানে যখন অ্যাড্রেস ধর এখান দিয়ে এখন অ্যাড্রেস আসতেছে, ও কি করে এটা এনাবল করে দেয়, মানে এটা 1 করে দেয়। তো এটা হচ্ছে ওই ব্যারিয়ারের মতো, ওইখানে যে দেখাইছিলাম ব্যারিয়ার, দরজার মতো। স্টেপ পিনের মান 1 হয়ে যায়। স্টেপ পিনের মান 1 হয়ে গেলে এই লাইনটা কি করে ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে এদিকে অ্যাড্রেস ঢুকে ঢুকার পর এদিকে শুধু এবার অ্যাড্রেসই আসতেছে নরমালি, যেহেতু এখানে ও অ্যাড্রেস পাইছে বিদে এটা এনাবল করছে, তো এদিকে অ্যাড্রেস আসতে শুধু। অ্যাড্রেস কি আমরা জানি 0 থেকে 19, এই যে অ্যাড্রেসটা আলাদা হয়ে গেছে। এখন দেখ, এখন হঠাৎ করে দেখলো যে ও ডাটা আসতেছে, ডাটা বাউন্স আসলে ও কি করে এটা 0 করে দেয়, ওর মানও 0 হয়ে যায়। ওর মান 0 হয়ে গেলে এই দরজাটা অফ হয়ে যায়। তার মানে কি এখানে আর ডাটা যাইতে পারবে না, ডাটা বাউন্স এদিকে যাইতে পারবে না, এদিকে অফ হয়ে যায়। এখন তুই ধর এখানে ধর অ্যাড্রেস বাউন্সটা আর লাগতেছে না, না রাখলে এটার মান 1 করে দেয়। এটাই। এবার আসি এদিকে, তো এটার মান যখন 1 তখন হচ্ছে এটা এনাবল, তার মানে কি এদিকে অ্যাড্রেস যাচ্ছে। যখন 0 তখন কি অ্যাড্রেস এদিকে যাইতে পারবে না। মানে সরি, ডাটা কি এদিকে যাইতে পারবে না। তো ডাটাটা এদিক নিয়ে গিয়ে যায় হচ্ছে এদিকে, এদিকে এসে কি হয়ে যায়, এদিকে কি হচ্ছে মূলত এটা কাজ হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং, মানে আমাদেরকে যে করে হোক অ্যাড্রেস আর ডাটাটা আলাদা করতে হবে, এটার ওয়েটাই বলতেছি আমি এখানে। তো এবার হচ্ছে এখানে একটা জিনিস ইউজ করছে, এখানে তো আলাদা করার জন্য হচ্ছে অ্যাড্রেস লেজ ইউজ করছে, মানে অ্যাড্রেসকে আলাদা করার জন্য। এখানে আলাদা করার জন্য একটা ট্রান্সরিসিভার ইউজ করছে। ট্রান্সরিসিভারটা কি এবার বলো? ট্রান্সরিসিভারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যখন ইনপুট নিবে, তার এখানে কোনো জিনিস আসতেছে, তাহলে ওই জিনিসটাতে পাঠাতেও পারবে আনতেও পারবে, এদিক থেকে কোনো জিনিস আনতেও পারবে, এদিক থেকে পাঠাতেও পারবে। এই জিনিসটা করতেই থাকে, ঠিক আছে। কিন্তু এটা যখন মানে অ্যানাবল অবস্থা আর কি, এটা যখন ডিসেবল হয় তখন এমন ভাবে এটা মানে রেজিস্ট্যান্স তৈরি হয় এটার মধ্যে, এটার দিক দিয়ে এটা একটা একদম পুরো ব্যারিয়ার হয়ে যায়, এটার মধ্যে দিয়ে না কিছু যাইতে পারে না কিছু আসতে পারে, আর না এদিকে যাইতে পারে না এদিকে যাইতে পারে, এটা একদম ব্যারিয়ার হয়ে যায়। এটা হচ্ছে ট্রান্সরিসিভার। তাহলে ট্রান্সরিসিভার কি? ট্রান্সরিসিভার হচ্ছে যে কোনো জিনিস ট্রান্সফারও করতে পারে, রিসিভও করতে পারে, ঠিক আছে। কিন্তু যখন হচ্ছে ডিসেবল হয় তখন এটা একদম পুরো হাই রেজিস্ট্যান্স হয়ে যায়, হাই রেজিস্ট্যান্স একটা চিপ হয়ে যায়, একদম রেজিস্টারের মতো কাজ করে, আর কোনো জিনিস যাইতেও পারে না আসতেও পারে না। এবার এদিকে বলি, এখানে তাহলে এটার মান যখন 0 তখন এদিকে আর মানে এদিকে আর অ্যাড্রেস ডাটা তো যাইতে পারবে না, কারণ এখন সরি ডাটা তো যাইতে পারবে না, ঠিক আছে, কারণ এটা ডাটা আসতেছে, এদিকে তো অ্যাড্রেসে না যায়। এটা 0 হলে এটা পুরোটা বন্ধ হয়ে গেছে। এবার এদিকে যখন আসবে, আসার পর এটা তো ডাটা অবশ্যই, তো এটারও দুইটা থাকে, দুইটা পিন থাকে এই ট্রান্সরিসিভারের। আরেকটা কথা যে আমাদের ডাটা বাস কয়টা, ডাটা বাস হচ্ছে 16 বিটের। 16 বিটের মানে এটা যদি 8 বিট হয় তাহলে এটা কয়টা লাগবে, ট্রান্সরিসিভার কয়টা লাগবে, 2টা লাগবে। আর দুগুণ 16, এটার জন্য একদম মানে পুরো একটা পাওয়ার জন্য আর কি, কি বলে এটা, সার্ভিস পাওয়ার জন্য। এই কারণে এখানে 2 লিখছে, এখানে 3 লিখছে, এখানে 3 লিখছে, এখানে তো বলছে অ্যাড্রেস 20, এই কারণে 24 বিটের একটা ইউজ করছে, ল্যাচ ইউজ করছে। আর এখানে ট্রান্সরিসিভার যেহেতু 8 বিটের, আর এখানে তো ডাটা আমরা কনভার্ট করতেছি, এই কারণে হচ্ছে দুইটা নিচে যেন 16 বিটের হয় বরাবর। এখানে দুইটা পিন থাকে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে এই ডাটার ট্রান্স ডাটা ট্রান্সফার এন্ড রিড, ডাটা ট্রান্সফার এন্ড রিড। আর একটা হচ্ছে ডাটা এনাবল, ডাটা ট্রান্সফার এন্ড রিড, আর এটা হচ্ছে ডাটা এনাবল, ডাটা ট্রান্সফার এন্ড রিড, আর এটা হচ্ছে ডাটা এনাবল। আরেকটা হতে আচ্ছা এটাই বলতে, ডাটা ট্রান্সফার এন্ড রিড, আর একটা হচ্ছে এনাবল, ডাটা এনাবল, ডাটা ট্রান্সফার এন্ড রিড, ডাটা এনাবল। এটার ভ্যালু কত হবে দেখি বলো। যেহেতু এটা অ্যাক্টিভ লো, এই যে বার আছে, অ্যাক্টিভ লো হলে এটা কখন এনাবল হবে, যখন 0 হবে তখন। তার মানে কি এটার ভ্যালু যখন 0 হবে তখন এটা এনাবল হবে, অন্যথায় এটা 1 হবে। মানে এটা যদি ডিসেবল থাকে তাহলে 1, এনাবল হলে 0। এবার আমরা একটা জিনিস দেখাই এখানে যাতে ক্লিয়ার হয়। এটা এই যে এটা এটা একটু দেখো। আচ্ছা আমরা ওইটাই পড়াই, দেন এটাতে আসি। এটার কাজ কি বললাম, এটার কাজ হচ্ছে কি ডাটাকে, এবার এটা ডাটাকে কিভাবে ফিল্টার করে, মানে এদিকে তো অ্যাড্রেস আসতে পারতো, শুধু ডাটা কিভাবে আসতেছে।
ডাটাকে কি যদি অ্যাড্রেস আসতো তাহলে কি হতো এখানে। তো কি করে এই ডাটা রিড রাইট, ঠিক আছে। প্রথমে হচ্ছে এই পিনটা কাজ করে, এটা হচ্ছে ডাটা এনেবল। ও যখন ওর মান যখন কি 1 তার মানে ডিসেবল, আর যখন 0 তাহলে এনেবল। ও যখন 0 হবে তখন ডাটাটা রিসিভ ঢুকতে পারবে, ঠিক আছে। এই পিনটা ডিসাইড করে কি ডিটি বার আর, এই পিনটা ডিসাইড করে হচ্ছে ডাটা ট্রান্সফার হবে নাকি রিড হবে, এই জিনিসটা ডিসাইড করে এইটা পিন। এখানে কিন্তু পিন ওই ডাটা বাসের কত, এখানে ডাটাও আসতেছে অ্যাড্রেসও আসতেছে, এটাও ঠিক এরকম। এখানে ডাটা ট্রান্সফারও করার জন্য পিন আছে, এখানে ডাটা রিসিভ করার জন্য পিন আছে। এটার ভ্যালু কত হলে এটা অ্যাক্টিভ হবে, যেহেতু বার আছে এটার ভ্যালু 0 হলে অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এবার হচ্ছে এদিকে আসি, ডাটা এনেবল। তো এদিকে যখন ডাটা আসবে তাহলে এটার ভ্যালু 0 হয়ে যাবে, এটার ভ্যালু 0 হলে এই করেসপন্ডিং যে আউটপুট এনেবল পিন আছে এটার ভ্যালু 0 হয়ে গেলে এবার এ সিগন্যাল দিবে। এ সিগন্যাল দিবে হচ্ছে এখন তুমি কোন ভ্যালুটা আছে, যেমন ডিটি রিড হবে নাকি ট্রান্সফার হবে, ডেটা রিড হবে না ট্রান্সফার হবে, ও ডিসাইড করবে এটা। এটার জন্য এটা এখানে একটু দেখে এই যে ডেন ডাটা এনেবলের মান যখন 1, ঠিক আছে, মানে কি ডাটা এনেবল হচ্ছে ডিসেবল। এটা যখন ডিসেবল হবে, আমি বলছিলাম এটা হচ্ছে হাই হাই রেজিস্ট্যান্স একটা চিপ। এটার মান যখন 1 হবে তখন এটা কি কাজ করবে, এটা তো জীবনও কাজ করবে না। কারণ হচ্ছে এটার মান হচ্ছে কি 1 মানে কি এটা ডিসেবল করে দিচ্ছে, তার মানে কি এদিক দিয়ে কোনো কিছু যাইতে পারবে না, এটা একদম হাই রেজিস্ট্যান্স হয়ে যাবে, একদম কোনো কিছু যাইতে পারবে না এদিক দিয়ে। তো এটার মান যখন 1 হবে এই পিনটা কি আর কোনো কাজে দিবে, এই পিনটা তো কোনো কিছুই করতে পারবে না। কারণ কি ওর ডাটা ট্রান্সফারও করতে পারবে না, রিসিভও করতে পারবে না, কিছুই করতে পারবে না, ডাটা ট্রান্সফার রিসিভ রিড কিছুই করতে পারবে না। তা এই কারণে এখানে লিখছে এটা যে এটার মান যখন 1 এটা ডোন্ট কেয়ার, কোনো কিছু করতে পারবে না, ও ডাটা রিডও করতে পারবে না রাইটও করতে পারবে না। এবার আর এর মান 0 মানে কি ও আনাবল, তার মানে কি ও যখন 0 থাকবে, ওর মান যখন 0 থাকবে ও এনাবল থাকবে, ওর মান যখন 0 থাকবে আর এর মান যখন 0। এখানে 0 মানে কি কোনটা পিন অ্যাক্টিভ, ও সার্ভার যেটা রিসিভ করবে ডাটা, আর এই অপোজিট যেটা আছে এটার মান যখন 1 হবে এটা ট্রান্সমিট করবে ডাটা। আমি তো বলছি যে কোনো কিছুর উপর বাদ থাকলে ওইটা এনাবল হবে, সরি অ্যাক্টিভ লো হয়। অ্যাক্টিভ লো মানে কি 0, এটার মান 0 হলে এটা এনাবল হবে। তো এখানে 0 যেটা করতেছে এটা কাকে ইন্ডিকেট করতেছে, রিড কে ইন্ডিকেট করতেছে। ডাটা এনাবল যখন এনাবল থাকবে এবং এটার মান যখন 0 হবে তাহলে আমাদের বুঝে নিতে হবে এখন যে ডাটা ট্রান্সফারটা হচ্ছে এটা হচ্ছে রিড, মানে এটার মান যখন 0 হবে এটার মানও তো 0 হতে হবে, নয়তো তো ডাটা ট্রান্সফারই করতে পারবে না, ঠিক আছে, বা রিডও করতে পারবে না। তো এটার মানও যখন 0 এটার মানও 0 তখন হচ্ছে এই ট্রান্সরিসিভেরটা হচ্ছে ডাটা রিড করবে। আর এটার মান যখন 1 হয়ে যাবে, এটার মান যখন 1 হয়ে যাবে এটার মানও যখন 0 হয়ে যাবে তখন হচ্ছে ডাটা ট্রান্সফার করবে। কিন্তু এটার মান যদি কোনোভাবে যদি 1 হয় তাহলে এই পিনটা একদম কিছুই করতে পারবে না, কোথায় ডোন্ট কেয়ার। তো এবার নর্মালি এদিকে যখন ডাটা আসবে, ডাটা আসার পর এই পিনটা এনাবল হবে, 0 হবে, 0 হলে এদিকে ডাটা যাইতে পারবে। এটাই আর কি। এবার আসি এটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে আমাদের যে মেমোরিটা আছে কি জানি বলে ওই মেমোরিতে আছে, মেমোরিতে ডাটা রিড হবে না রাইট হবে, এটা হচ্ছে কন্ট্রোল বাসের থ্রুতে সিগন্যালটা যায়। আমরা তার কি কোনো কিছু করতে পারে, কোনো প্রসেস করতে পারে, তার তো কোনো প্রসেস করতে পারে না। এটা জাস্ট ডাটা বা যে কোনো কিছু কোনো একটা জিনিস নিয়ে যেতে পারে ডাটা বাস, মানে তারের মতো আর কি। তার কি কারেন্ট জেনারেট করতে পারে, তার তো কারেন্ট জেনারেট আর নিয়ে যেতে পারে, ঠিক আছে। আমরা বলছিলাম কন্ট্রোল বাস হচ্ছে কি ও রিড হবে নাকি রাইট হবে, ঠিক আছে, এই জিনিসটা ও নিয়ে যেতে পারবে সিগন্যাল আকারে, ঠিক আছে। এখন রাইট অপারেশন ও কি করবে, সিগন্যাল আকারে নিয়ে গেল জিনিসটা যে এখন রাইট রাইট অপারেশন, ও সিগন্যাল দিলে এখন রাইট অপারেশন। তো এই যে এখন রাইট হবে নাকি রিড হবে এটা ডিকোড করে কে, এই ডিকোডার। এখন রাইট হবে নাকি রিড হবে এটা ডিপেন্ড করে মূলত 3টা পিনের উপর। একটা হচ্ছে মেমোরি ইনপুট আউটপুট, ঠিক আছে, আর একটা হচ্ছে রিড, আর একটা হচ্ছে রাইট, ঠিক আছে। রাইটের উপর এখানে বাদ দিছে বাট হবে না, ঠিক আছে। তাহলে কি আমাদের 3টা পিন দিয়ে বোঝাইছে কি, ধর আমাদের মেমোরি আছে, মেমোরিতে এখন রিড করব নাকি রাইট করব,
ঠিক আছে। আর ইনপুট আউটপুট থেকে আমরা রিড করবো নাকি রাইট করবো, মানে আউটপুট দেখাবো নাকি ওদের থেকে নিব এই জিনিসটা। তো এই জিনিসটা তিনটা পিন ডিসাইড করে। এটা কিভাবে হয় এখানে একটু দেখি আবার। এই যে আচ্ছা, আমরা যখন কোন একটা অপারেশন করি একসাথে কি দুইটা জিনিস হতে পারে? রিডও করলাম রাইটও করলাম, কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, মানে মাইক্রোপ্রসেসর আর কি, মাইক্রোপ্রসেসর তো রিড রাইট অপারেশন দুইটা একসাথে হইতে পারে না। আচ্ছা, আমি আগে বলছি এখানে হচ্ছে এখানে একটু ভুল লিখছে, সেটা হচ্ছে কি রাইট বার হবে না, রাইটের উপর যে বারটা আছে এটা হবে না, এই রিড এর উপর যে বার আছে এটা হবে। তার মানে কি রিডটা হচ্ছে অ্যাক্টিভ লো মানে কি রিড এর মান যখন 0 হবে তখন ও অ্যাক্টিভ হবে। তো এই লাইনটা দেখে বোঝা যায় যে এখানে এখানে যদি 1 হয় তাহলে কোনটা অ্যাক্টিভ আছে? অবশ্যই মেমোরি, কারণ ইনপুট আউটপুটের মান যেহেতু বার আছে তার মানে কি ওর মান যদি 0 হয় তাহলে ও অ্যাক্টিভ হিসেবে কাজ করবে। যেহেতু 1 তাহলে মেমোরি, মানে এখানে 1 দিয়ে মেমোরিকে ইন্ডিকেট করতে, যদি 0 হতো তাহলে ইনপুট আউটপুট, তাহলে এখানে 1 দিয়ে মেমোরি এনাবল, মেমোরি রিড লিখছে, মেমোরি লিখলাম। এরপরে দেখ এখানে 0 এখানে 1, রাইটের উপর বার হবে না, বারটা হবে না, জাস্ট রিড এর উপর হবে। তো রিড হচ্ছে অ্যাক্টিভ লো মানে কি রিডের মান যখন 0 ও এনাবল, তো 0 হচ্ছে রিড এনাবল, তাহলে মেমোরি রিড এটা। এরপরটা কি মেমোরি, অবশ্যই মেমোরি 1 যেহেতু এখান থেকে মেমোরিকে ইন্ডিকেট করতেছে, আর ওর মান যেহেতু 1, তার মানে ওর ডিসেবল, তাহলে এনাবল কে ও, এই কারণে এখানে মেমোরি রাইট। ঠিক আছে, এবার আসি এখানে 0। তো ইনপুট আউটপুট, এখানে ইনপুটের উপর বার আছে, তার মানে কি 0 হলেও অ্যাক্টিভ মানে এনাবল, তার মানে কি এখানে ইনপুটকে ইন্ডিকেট করতেছে, তাহলে ইনপুট। আর এখানে রিডের উপর আমি বলছি রিডের উপর বার আছে, তো রিড, এখানে রিড অপারেশন হচ্ছে রাইট অপারেশন, এটা বুঝছস? এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? এখানে এই জিনিসটা হচ্ছে আর একটা কথা, এখানে মাল্টিপ্লেক্সিং করছে, তো মাল্টিপ্লেক্সিং করলে 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে আউটপুট লাইন আসে, মানে এখানে তিনটা ইনপুট লাইন, তো এখানে 8টা আউটপুট লাইন হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমাদের আর যে 4টা আছে, বাকি যে 4টা আছে অপারেশন, এগুলো মূলত লাগে না, মানে এখানে এটা বোঝানোর জন্য লাগে না, এই কারণে এখানে দেয় না আর কি ওটা, এই কারণে এই 4টা পিনই দেখাইছে। আর এটা হচ্ছে আই হবে আইও রিড, আইও রাইট, মেমোরি রিড, মেমোরি রাইট, শেষ। এখানে কোয়েশ্চেন নিয়ে আমি ডিটেলসে বলবো, তাও এখানে বলে দিই। এনএম হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, আর এটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ। তো আমাদের যে ইয়া থাকে ইন্টারাপ্ট থাকে, ইন্টারাপ্ট মানে কি, ধর আমরা এখন একটা প্রোগ্রাম করতেছি, প্রোগ্রামিং এর একটা ইনস্ট্রাকশন করতেছি, ধর একটা প্রোগ্রাম করতেছি, তো প্রোগ্রামিং এর ধর আমরা এখন ইনস্ট্রাকশন একটা করতেছি, ও কি করে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট কমপ্লিট করার পরপরই ইন্টারাপ্ট যেটা হয়েছে, ইন্টারাপ্ট মানে ধর আমরা একটা পেরিফেরাল ডিভাইস কানেক্ট করতে যাচ্ছি, বা পেরিফেরাল ডিভাইস দিয়ে একটা কানেক্ট দিছি, তো কি করে যে বর্তমানের একটা প্রোগ্রাম করতেছে, প্রোগ্রামের একটা যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করার পর নেক্সট ইনস্ট্রাকশনে না গিয়ে এতে ইন্টারাপ্টের কাজটা করে, এটা হচ্ছে ইন্টারাপ্ট, মানে বর্তমান কাজটা হল্ট করে দেয় আর কি, প্রোগ্রামটা হল্ট করে দেয়। ঠিক আছে, নট দি কারেন্ট ইনস্ট্রাকশন, যে কারেন্ট ইনস্ট্রাকশন আছে ওটা এক্সিকিউট করার পর প্রোগ্রামটা হল্ট করে দেয়, কিন্তু প্রথম যে এক্সিকিউশনটা করতেছি, যে ইনস্ট্রাকশনটা করতেছি ওটা কমপ্লিট করে, ওই যে ফ্যাচ ইনস্ট্রাকশন, ডিকোড ইনস্ট্রাকশন, এগুলোর মধ্যে যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করে ফুলফিল, কিন্তু প্রোগ্রামটা হল্ট করে দেয় মানে অফ করে দেয়, দেন ইন্টারাপ্ট যেটা হচ্ছে, যেটা ইন্টারাপ্ট করতেছে ওই ইন্টারাপ্টের কাজটা এতে কমপ্লিট করে, এটা ইন্টারাপ্ট, যে ইন্টারাপ্ট করতেছে বা যে কাজটা ওর দিছে ওটা কমপ্লিট করে আর কি। নন মাস্কেবল ইন্টারাপ্ট কি, নন মাস্কেবল ইন্টারাপ্টকে ভেক্টর ইন্টারাপ্ট বলে, ভেক্টর, কারণ হচ্ছে এটার মানটা ইনিশিয়ালাইজ থাকে, আমাদের মোট ইন্টারাপ্ট হচ্ছে 256টা, 0 থেকে 255 ইন্টারাপ্ট, তো এইগুলোর মধ্যে যে কোনো দুইটা হচ্ছে এটা, মানে এটা এই এনামে ইন্টারাপ্টকে, নন মাস্কেবল ইন্টারাপ্টকে ভেক্টর ইন্টারাপ্ট বলে, এটার ভ্যালু হচ্ছে 2, এটা ফিক্সড। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টারাপ্টের ভ্যালু কোনো কিছু নাই, যেহেতু ইন্টারাপ্টের ভ্যালু নাই, মানে এখানে 2 মানে কি বুঝছো যে আমাদের হয়তো একটা নির্দিষ্ট এখানে 0 থেকে 25 255
এখানে আমাদের যে কোনো দুইটা, এটা এটা ইনিশিয়ালাইজ করেছে যে এই দুইটার মধ্যে সরি এগুলো থেকে যে কোনো দুইটা হচ্ছে নিয়ে কাজ করতে হবে। এখন ও বলেই দিছে, ঠিক আছে, তো ওর কি আর জানার দরকার আছে এগুলোর মধ্যে কোন পিনটা? জানার দরকার না, তো বলেই দিছে। তো এই যে ইন্টারাপ্ট পিন থাকে, এই ইন্টারাপ্ট পিনের কোনো ধরনের ফিক্সড ভ্যালু বা ভেক্টর ভ্যালু থাকে না, এটা হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট। এখন ওর ভ্যালু জানার দরকার আছে না, ও ভ্যালু জানার দরকার আছে না। প্রথমে হচ্ছে ও ওকে একটা ইয়া দেয়, এটা মূলত মেমোরির মধ্যে হচ্ছে আর কি। ও প্রথমে মেমোরিকে বলে যে আমার একটা ইন্টারাপ্ট আসছে, তো এই মেমোরি ওকে একটা ফিড দেয়, ঠিক রেসপন্স করে যে তুমি আমাকে যে ইন্টারাপ্টটা করছো, ঠিক আছে, কিন্তু ইন্টারাপ্ট এটার ভেক্টর ভ্যালু কত? এটা তো ভেক্টর ভ্যালু ফিক্সড, এই কারণে এটার কোনো ধরনের একনলেজ থাকে না আর কি। তো ওকে রেসপন্স হিসেবে দেয়। মূলত এখানে ইন্টারাপ্ট পিন মূলত দুইটা, একসাথে দুইটা ইন্টারাপ্ট করে, এখানে লিখতেছে না, বাট আমি বলতেছি কিভাবে বলে। তো ইন্টারাপ্ট ওকে বললো যে আমার এখন ইন্টারাপ্ট আসছে, এখন আমাকে ইন্টারাপ্ট করা লাগবে, ঠিক আছে। মাইক্রোপ্রসেসরকে বলে তো। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইক্রোপ্রসেসর না, এখানে আরো কাজ আছে। 8 to 5 নেম বলতে বুঝবি। যাই হোক, ইন্টারাপ্ট করে, তো ইন্টারাপ্ট করার পর ওয়েট হ্যালো, আচ্ছা সরি, আমি ভুল বলতেছিলাম, এখানে একটু মিসম্যাচ হয়ে গেছে। এখানে এটা একটু আবার বলি যে এনামা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটার হচ্ছে কি একটা ভেক্টর ভ্যালু থাকে যেটা হচ্ছে 2 2। আমাদের ইন্টারাপ্ট হচ্ছে কয়টা? মোট 256টা, 200 থেকে 255। তো এগুলোর মধ্যে তো যে কোনো দুইটা, এটা এই যে এনএমআই ইন্টারাপ্ট তো বলে দিছে যে ভেক্টর 2, ঠিক আছে, ও তো বলে দিছে ভেক্টর 2 কত নাম্বার ইন্টারাপ্ট হবে, কত নাম্বার ইন্টারাপ্ট 200 থেকে 0 থেকে 255 এর মধ্যে কোনটাও বলে দিছে এনএমআই। এটা হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট, ভেক্টর ইন্টারাপ্টটা বলো। এবার হচ্ছে হ্যাঁ ইন্টিআর, আইএনটিআর, ওর কোনো ধরনের ফিক্সড ভ্যালু নাই। তো ও যখন মাইক্রোপ্রসেসরকে যখন ইয়ে করে, ইন্টারাপ্ট করে, ঠিক আছে, তো মাইক্রোপ্রসেসর ওকে বলে যে আমার তো এখানে কোনো ধরনের ভ্যালু দেওয়া নাই, ভেক্টর ভ্যালু নাই। তো এই কারণে সাথে সাথেই এই যে মাইক্রোপ্রসেসর আর একটা ওকে ইয়া পাঠায়, রিকোয়েস্ট পাঠায়। কাকে পাঠায়? এটা হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার একটা আছে এখানে, এটা পরের টপিক আর কি, পরে বলতেছি। তো প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কে পাঠায় আর কি, বলে যে এখানে তো তুমি ভেক্টর ভ্যালু দাও না, ভেক্টর ভ্যালু দাও। তো ও কি করে, ভেক্টর ভ্যালুটা এখানে একটা জিনিস থাকে, ও ভেক্টর ভ্যালুটা ক্যালকুলেট করার পর মাইক্রোপ্রসেসর আরেকটা সাথে সাথে এরকম ইন্টারাপ্ট একনলেজ আরেকটা ইয়া পাঠায়, সিগন্যাল সিগন্যালটা পাঠানোর পর ও জিনিসটা ক্যালকুলেট করে ওকে দিয়ে দেয়। বোঝা গেছে? এটা নেক্সট আরো ডিটেইলে বলবি না? হুম হুম। তখন বলিস, এখন মাথায় ঢুকতেছে। হোল্ড হোল্ডা, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো হচ্ছে মূলত আমরা যখন ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, সেটা একটা টপিক, তো আমি এটা হালকা সুন্দর করে পড়া দিয়ে শুরু করে। এই জিনিসটা আমি প্রথম আঁকছিলাম। এটা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর, আর এটা হচ্ছে কি মেমোরি, আর এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। এটা একদম প্রথমে পড়াইছিলাম না? তো প্রথম যখন পড়াইছিলাম আমি কি বলছিলাম, মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে প্রায় ডিরেকশনালি অ্যাটাচড, ঠিক আছে, মানে ও মেমোরির সাথে মেমোরি থেকে কোনো জিনিস আনতেও পারে, মেমোরিতে রাইটও করতে পারে, মেমোরি থেকে রিডও করতে পারে, মেমোরি থেকে রাইটও করতে পারে, মেমোরিও সেম। আর ইনপুট আউটপুট ডিভাইস কার সাথে কানেক্টেড ছিল? এই যে ওর সাথে, ঠিক আছে, মাইক্রোপ্রসেসরের সাথে। মানে মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুট থেকে নিতেও পারবে এবং আউটপুটও দিতে পারবে। তো এখন ধর আমাদের কোন একটা জনের প্রয়োজন হলো যে আমাদের মাইক্রোপ্রসেসর লাগতেছেই না, ঠিক আছে, মানে মাইক্রোপ্রসেসর তো আছে, ঠিক আছে, কিন্তু মাইক্রোপ্রসেসর ছাড়াই আমরা চাচ্ছি এই দুইটার সাথে কমিউনিকেট করতে, মেমোরির সাথে ডিরেক্ট ইনপুট আউটপুট। এতক্ষণ তো বলছিলাম যে হচ্ছে কি ওই ইনপুট মেমোরির সাথে
মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের সাথে ইনপুট আউটপুট ডিভাইস, কিন্তু মেমোরির সাথে ইনপুট আউটপুট ডিভাইসের কোনো ধরনের কানেকশন ছিল না। তো আমরা যদি বিল্ড আপ করতে চাই, এরকম একটা বিল্ড আপ করতে চাই, তো মেমোরি আর মাইক্রোপ্রসেসরের মধ্যেই কানেকশন হবে, তাহলে আমাদের আলাদা একটা জিনিস লাগে, সেটার নাম হচ্ছে ডিএমসি, সরি ডিএমএসি, ঠিক আছে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার এই জিনিসটা লাগে। তো এই জিনিসটা কি করে? এই জিনিসটা মাইক্রোপ্রসেসরের সাথে এভাবে কানেক্টেড থাকে। এভাবে কানেক্টেড থাকে কি করে? ওর একটা সিগন্যাল থাকে, একটা হচ্ছে হোল্ড, এটা হচ্ছে হোল্ডা, HOLDA, ঠিক আছে। এ দিয়ে তো বোঝাই যাচ্ছে অ্যাকনলেজমেন্ট কি? এটা একটা রেসপন্সিভ পিন, মানে এটা কোন একটা রেসপন্সিভ সিগন্যাল, মানে আমি যদি কোনো কিছুতে কোনো একটা কিছু দিই, এগুলোর মতো আর কি, একটা রেসপন্স আসবে। তো এখন মেমোরির সাথে আমরা কি কি চাচ্ছি? ইনপুট আউটপুট ডিভাইসের ডাইরেক্ট একটা কানেকশন করাতে যাচ্ছি। তো আমাদের ইনপুট আউটপুটের সাথে মেমোরির কানেকশন করানোর জন্য আমাদের আগে মাইক্রোপ্রসেসরকে বলতে হবে না যে, মাইক্রোপ্রসেসরের তো ব্রেইন পুরোটা, ওকে বলতে হবে না যে আমরা চাচ্ছি এখন মেমোরির সাথে ইনপুট আউটপুটের ডাইরেক্ট আমরা কানেকশন করাবো বা কোন একটা কমিউনিকেট করাবো। এই কারণে এই ডিএমসি মানে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার কি করে, হোল্ড নামের একটা পিন থাকে, ওই পিন দিয়ে ওকে একটা সিগন্যাল পাঠায় যে আমার এখন মেমোরির সাথে ইনপুট আউটপুট ডিভাইসের একটা কমিউনিকেট করা লাগবে মাইক্রোপ্রসেসরের সাথে। তখন মাইক্রোপ্রসেসর অ্যাজ এ রেসপন্স, এখানে ভুল লিখছি, হোল্ডা হবে না, HELD হবে। তো হোল্ডার নামে একটা রেসপন্স, আর একটা হচ্ছে কি সিগন্যাল পাঠায় আর কি। ধর এই সিগন্যাল হচ্ছে যেহেতু অ্যাক্টিভ হাই তাহলে 1, আর এটা অ্যাক্টিভ যেহেতু লো, এটা সরি অ্যাক্টিভ হাই, এটা হচ্ছে 1। তো যখন ওকে রেসপন্স দিল, বললো যে আমার ওর কমিউনিকেট করা লাগবে, তখন 1 মাইক্রোপ্রসেসর অ্যাজ এ রেসপন্স ও হোল্ডার নামের একটা পিন দিয়ে ওকে রেসপন্স করছে যে 1, হ্যাঁ তোমরা এখন অ্যাক্সেস করতে পারো। যখন কাজ শেষ তখন হোল্ডার হচ্ছে 0 করে দিবে, এটাও 0 হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের একটা পার্ট। আশা করি বুঝতে পারছো। এখানে তো কি কাজ হয়েছে এটা তো বুঝতো। এখন তোমাকে যদি বলে যে মিনিমাম মোডে হোল্ড এবং হোল্ডার কিভাবে কাজ করে, তখন তোমরা এই যে ডায়াগ্রামটা আঁকে এক্সপ্লেন করে দিলে হবে। আবার একটু এটা ডায়াগ্রামটা কি ম্যামের জ্ঞাতা রিসোর্স আছে? আচ্ছা হয়তো তাই না। আচ্ছা হোল্ডার ওটা আর একটু বুঝে আছে। এটা দিলেও হবে, তো আমি যেটা দিচ্ছি এটা দিলেও হবে। যাই হোক, হোল্ডার কি, ধর মেমোরির সাথে ইনপুট আউটপুটের আমরা যে কানেকশন করাবো, ঠিক আছে, আমি যে ধর আমার হাত যেটা আছে এটা মাথার উপর রাখবো, ঠিক আছে, যে মাথার উপর রাখার আগে মাথাটারে তো বলতে হবে, বা ধর আমার ব্রেনকে তো বলতে হবে যে আমি আমার হাতটা আমার মাথার উপর রাখতে যাচ্ছি। এটাও ঠিক এরকম আর কি, যে মেমোরির সাথে ইনপুট আউটপুটের তো কানেকশন নাই, ডিরেক্ট কানেক্টেড না, কিন্তু কানেক্টেড করাতে চাইলে মাইক্রোপ্রসেসরকে বলতে হবে। তো এই বলাটা কে করে? এই ডিএমএসি, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বলে। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস হোল্ড নামের একটা পিন দিয়ে মাইক্রোপ্রসেসরকে বলে, মানে ও সিগন্যাল পাঠায় 1 দিয়ে, বলে 1 দিয়ে ওকে, ও তো কথা বলতে পারে না, ও কি বলবে, সিগন্যালই তো পাঠাবে, 1 দিবে, 1 দিয়ে বলবে যে আমার এখন মেমোরি আর ইনপুট আউটপুটের কানেকশন লাগবে, কানেকশন বিল্ড আপ করা লাগবে। কেন হচ্ছে 1 দিয়ে সিগন্যাল দিয়ে ওরা পাঠায়। আর মাইক্রোপ্রসেসর অ্যাজ এ রেসপন্স, মানে মাইক্রোপ্রসেসর তো ওকে অ্যাক্সেসটা দিতে হবে, পারমিট করতে হবে না, গ্রান্ট করতে হবে না। এই গ্রান্টের কাজটা হোল্ডা পিনের মাধ্যমে করে, হোল্ড দিয়ে 1 পাঠায় আর কি। ধর মেমোরির সাথে অন্য একটা ইনপুট আউটপুট ডিভাইসের কানেকশন আছে, ঠিক আছে, কথার কথা আমরা ধরে নিলাম আর কি। ধর মেমোরি হচ্ছে একটা ইনপুটকেই এরকম করে দিতে পারে, ডিরেক্ট অ্যাক্সেস দিতে পারে। আর অলরেডি যদি অ্যাক্সেস থাকে এরকম, তো ও কি আর অ্যাক্সেস দিতে পারবে? আর একটাকে দিতে পারবে না, ও যতই রিকোয়েস্ট করুক না কেন, ঠিক আছে। তো এই কারণে ওকে একটা রেসপন্স পাঠাতে হবে, তো যে আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি, যাও। তো এরকম অ্যাক্সেস দিচ্ছি, এটা গ্রান্ট করার জন্য হোল্ডার ফাংশনটা ইউজ করা হয়, সরি হোল্ডার পিনটা ইউজ করা হয়। তো হোল্ডার পিন যদি 1 হয় তাহলে ও গ্রান্ট অ্যাক্সেস করছে, আর নয়তো করে না, এটাই আর কি। যখন কাজ শেষ হবে, ওদের মধ্যে কাজ শেষ, তখন হোল্ড পিনটা 0 পাঠাবে ওকে সিগন্যাল, ও কি করবে, এটা কি রিকোয়েস্টটা রিভোক করে নিবে, 0 করে দিবে। বোঝা গেছে?
বুঝতে ওকে, নেক্সট ওয়ান করলে তোমাদের শেষ পড়া। আচ্ছা, এখন যদি প্রশ্নে আসে যে আচ্ছা আমাদের মাইক্রো প্রসেসরে কয় ধরনের পিন আছে, ঠিক আছে? আমাদের মূলত মাইক্রো প্রসেসরে যদি টাইপস বলি, বেসিক টাইপস, তাহলে হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট পিন আর একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট পিন। যেগুলো হার্ডওয়্যার এগুলো হচ্ছে আমাদের ফুড দিয়ে লিখতে হয়, সরি যেগুলো সফটওয়্যার এগুলো হচ্ছে ফুড। কনফিউজ হয়ে গেছে আমি, দেখতে হবে। Pin types. হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের যে মাইক্রো প্রসেসর থাকে, তাহলে মাইক্রো প্রসেসরে দুই ধরনের পিন থাকে, দুই ধরনের। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার মানে বোঝা যাচ্ছে কোড করে লিখতে হবে, ঠিক আছে? আর হার্ডওয়্যার মানে কি, এই যে এখানে যে পিনগুলো স্পেসিফিক অনেকে নন মাস্কেবল পিন এবং ইন্টারাপ্ট পিন। নন মাস্কেবল পিন বা মাস্কেবল পিন দুইটা আর কি, এই দুইটা পিন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মাইক্রো প্রসেসরের সাথে কানেক্টেড থাকে। এখন ইন্টারাপ্ট জিনিসটা কেন লাগে, এটা হচ্ছে বললাম যে ইন্টারাপ্ট হচ্ছে কি, এখন পেরিফেরাল ডিভাইস যখন আমাদের কম্পিউটারে অ্যাক্সেস নিতে চাই, ঠিক আছে, বা কানেক্ট হতে চাই, তখন আর কি। তো আমাদের ইন্টারাপ্ট যে পিন থাকে মূলত হচ্ছে একটানা পিন। আমাদের ইন্টারাপ্ট পিন আইএনটি, এটা তো আইএনটি। ইন্টারাপ্ট, এটা ইন্টারাপ্ট পিনের ক্লাসিফিকেশন নাকি জেনারেল সব পিনের ক্লাসিফিকেশন বলতেছে? আমি সব পিনের কেন ক্লাসিফিকেশন বলবো? আমাদের এখানে পিন আছে কয়টা পিন? আমাদের ইন্টারাপ্ট পিন তো দুইটাই আছে, একটা হচ্ছে নন মাস্কেবল পিন আর একটা হচ্ছে মাস্কেবল পিন। আর নন মাস্কেবল পিন যেটা বললাম, এটা তো কোনো কিছু করারই দরকার নাই, এটা তো বলে দিছে যে তুমি এই নাম্বার পিনটা করো, নিয়ে কাজ করো, ঠিক আছে? কিন্তু যখন এই পিনের কথা আসবে, ঠিক আছে, এই পিনে কি কোনো ধরনের ফিক্সড ভ্যালু আছে? ফিক্সড ভ্যালু নাই। তো আমি বললাম আমাদের পিন ইন্টারাপ্ট পিন হচ্ছে মোট 256টা। তো এগুলোর মধ্যে কোনটা পিন, কোন পিনটা তুমি এখন অ্যাক্সেস নিতে চাচ্ছ, তুমি কিভাবে বুঝবে কোন পিনটা নি? তো সেটার জন্য আলাদা ডিভাইস লাগবে না? আমাদের যেরকম মেমোরিতে রাখার জন্য আমাদের ইয়া লাগতো, কি লাগতো, ফিজিক্যাল অ্যাড্রেস রাখতো, ঠিক একইভাবে কোন ইন্টারাপ্ট, আমি 0 থেকে 256 মধ্যে কোন ইন্টারাপ্টটা চাচ্ছি সেটা জানার জন্য আমাদের লাগবে হচ্ছে ভেক্টর ভ্যালু, যেটা নন মাস্কেবল ইন্টারাপ্টের মধ্যে আছে। সুতরাং আমাদের মধ্যে আলাদা কোনো আর কিছু করার দরকার নাই, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা ভেক্টর। ভেক্টর ভ্যালু 2 বলে দিছি, নন মাস্কেবল ইন্টারাপ্টের ভেক্টর ভ্যালু 2, এটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট। এটা তো কোনো কিছু করার দরকার নেই, এটা যেরকম আছে এরকমই থাকবে। মানে এটার ভ্যালু হচ্ছে কত আমরা জানি, কোন ইন্টারাপ্ট নিয়ে কাজ করতে হবে এটাও জানি। কিন্তু এই ইন্টারাপ্ট যেটা বলছি এখানে, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, ওই ইন্টারাপ্টের কোনো ফিক্সড ভেক্টর ভ্যালু আছে? নাই। আচ্ছা, এটা দেখলে একটু ক্লিয়ার হবে, এখানে আমি লিখতেছি দেখ। ওকে,
তাহলে এটাকে কি বলে? প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। এটাকে কেন ইউজ হয়, কিভাবে কিভাবে ইউজ করবো এটা বলতেছি আমি আস্তে ধীরে। ওকে, তো আমি কি বলছিলাম যে আমাদের যখন ইন্টারাপ্ট পিন কোন একটা জিনিস ইন্টারাপ্ট করে মাইক্রোপ্রসেসরের মধ্যে সিগন্যালটা আসে যে আমার এখন ধর মাউসটা কানেক্ট করা লাগবে, আমার আমার এখন কোন একটা ইউএসবি পোর্ট কানেক্ট করা লাগবে, কোন একটা কিবোর্ড কানেক্ট করা লাগবে, এগুলাই তো ইন্টারাপ্ট। এই যে ইন্টারাপ্ট, এই যে কানেক্ট করতেছি, ঠিক আছে, তো এগুলো কিসের মাধ্যমে কানেক্ট করতেছি? ইন্টারাপ্টের মাধ্যমে কানেক্ট করতেছি, ঠিক আছে, বিভিন্ন ইন্টারাপ্টের মাধ্যমে, ঠিক আছে। তো আমি যদি নর্মালি দেখি, ঠিক আছে, এই একটা ইন্টারাপ্ট দিয়ে কি আমি একদম আমরা কি কোন একটা জিনিস এরকম পেরিফেরাল ডিভাইসকে একটা কানেক্ট করি, অনেকগুলো কানেক্ট করি না? মাউস করি, তারপর চার্জারের পিন করি, তারপর ইউএসবি করি, কিবোর্ডের জন্য করি, কতগুলা করি হিসাব নাই। তো এগুলোর জন্য হচ্ছে মানে আমরা আরো বেশি অ্যাক্সেস পাওয়ার জন্য, ইন্টারাপ্ট আরো বেশি পাওয়ার জন্য, ইন্টারাপ্ট যেন আরো বেশি পেরিফেরাল ডিভাইস যেন কানেক্ট করতে পারি, এটার জন্য মূলত এটা ইউজ করা হয়, ঠিক আছে। ও শিট, হ্যাঁ, এটা করা হয়। তো আমি আগে নর্মাল ভাবে বলি, দেন এটা কি কেন ইউজ করছে এটা একটু বড় বলতেছি। তো ইন্টারাপ্ট কি করে, ধর ইন্টারাপ্ট যখন হয়েছে তখন কোন একটা পেরিফেরাল ডিভাইস আমাদের এখানে ইন্টারাপ্ট করছে মাইক্রোপ্রসেসরের মধ্যে, তখন ওকে ওকে বললো আমাকে অ্যাক্সেস দাও, ঠিক আছে, আমাকে এখন অ্যাক্সেস দাও, ইন্টারাপ্ট বললো। ইন্টারাপ্ট এই যে 8259 ওকে বললো আর কি আমাকে এখন ধরো পেরিফেরাল ডিভাইস ওকে বললো আর কি আমাকে এখন ইয়া দাও, অ্যাক্সেস দাও। তখন মাইক্রোপ্রসেসর বলবে যে তুমি আমাকে ভেক্টর ভ্যালু দাও, আমি তো বলছি ভেক্টর ভ্যালু লাগবে, ভেক্টর ভ্যালু দাও। তো ওর কি ভেক্টর ভ্যালু আছে ফিক্সড? নাই, ভেক্টর ভ্যালু নাই ফিক্সড। তো ও কি করে, সরি মাইক্রোপ্রসেসর কি করে, ব্যাক টু ব্যাক একটা হচ্ছে ওকে সিগন্যাল পাঠায়, যে সিগন্যাল পাঠায় যেটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ সিগন্যাল, যেটা হচ্ছে অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে কি জিরো আর কি, তো জিরো সিগন্যাল পাঠায় ওকে। তারপর ও 8259 কি করে, ও ভেক্টরের যে ভেক্টর ভ্যালুটা ক্যালকুলেট করে, ক্যালকুলেট করে রাখার পর তো মাইক্রোপ্রসেসরকে ভেক্টর ভ্যালুটা পাঠাতে হবে না, নৈতিতে কাজ করবে কিভাবে। এই কারণে এখানে হচ্ছে একটা ইয়ে করা, এখানে একটা ডাটা বাস ক্রিয়েট হয়, একটা ডাটা বাস ক্রিয়েট হয়, ঠিক আছে। তো ডাটা বাস ক্রিয়েট হয় যেটার মাধ্যমে আমাদের ভেক্টর ভ্যালুটা এদিকে যায়, যেটার মাধ্যমে আমাদের ভেক্টর ভ্যালুটা যায় ডাটা বাসের থ্রুতে, ভেক্টর ভ্যালু। আমি বলতেছি ইন্টারাপ্ট ওকে বললো, ইন্টারাপ্ট ইন্টারাপ্ট হয়েছে, মাইক্রোপ্রসেসর বলতেছি ভেক্টর ভ্যালু দাও, এই কারণে ওকে একটা সিগন্যাল পাঠাই। তো 8259 কি করে, ভেক্টর ভ্যালুটা ক্যালকুলেট করে ডাটা বাসের থ্রুতে পাঠাই, ঠিক আছে। ডাটা বাসের থ্রুতে মাইক্রোপ্রসেসর পাঠাই, তখনও পাঠায় না আসলে, মানে ও ক্যালকুলেট করে রাখে এখানে, ক্যালকুলেট করার পর মাইক্রোপ্রসেসর একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট দিছে, তো একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজ দিছে, সিগন্যাল দিছে, তো ও ব্যাক টু ব্যাক আরেকটা দেয় সিগন্যাল, এরকম সেম টু সেম EINT, হ্যাঁ সিগন্যাল আরেকটা দেন। এই সিগন্যাল দেওয়ার পর ও বুঝে যায় যে এবার এই যে ভেক্টর ভ্যালুটা ক্যালকুলেট করছে ওটা ওকে পাঠাইতে হবে, দেন হচ্ছে ওকে পাঠায়। এই কারণে এখানে বলছিলাম যে ওর হচ্ছে দুইটা এরকম পিন হচ্ছে সিগন্যাল দুইটা পাঠায়। এটা তো বুঝছো যে কিভাবে পাঠায়। এখন হচ্ছে এখানে ইউজ করছি এটা একটু বলি। যখন 8259 আমরা কানেক্ট করি, ঠিক আছে, তখন আমাদের ইন্টারাপ্ট পিনের সংখ্যা হয়ে যায় 7-8টা। ইন্টারাপ্ট আইআর মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর কি, ইন্টারাপ্ট যখন রিকোয়েস্ট আসে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, তো আমরা ওই যে কোনো কি জানে বলে, ইনপুট পেরিফেরাল ডিভাইস যখন কানেক্ট করি তখন রিকোয়েস্ট দিতে হয় না, এই রিকোয়েস্ট আর কি, মূলত অ্যাক্সেসটা ওর মাধ্যমে। তো যখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম মানে আরো অনেক বেশি ইনপুট করতে যাচ্ছি, সরি পেরিফেরাল ডিভাইস কানেক্ট করতে চাচ্ছি, তখন হচ্ছে আমাদের 8259টা লাগে।
কারণ 8259 তুই যখন এড করবি তখন 8টা করে তুই ইন্টারাপ্ট রিকোয়েস্টেড পিন পাই যাবে, ঠিক আছে। এখন যদি আমাদের 8টার বেশি পেরিফেরাল, ধর এটাতে মাউস, এটাতে কি কিবোর্ড, এটাতে ইউএসবি পোর্ট, এটাতে চার্জার, এরকম করে লাগায় রাখছিস, তোর আরো আমাদের লাগতেছে, আরো অনেকগুলা পেরিফেরাল ডিভাইস কানেক্ট করা লাগতেছে, তো আরো পেরিফেরাল ডিভাইসে কানেক্ট করা লাগতেছে। তখন কি করে, পিছন দিয়ে নিচের দিক দিয়ে এখানে আরেকটা হচ্ছে ইয়া লাগাই, 8259, এটা লিখলাম আর কি, 8259 প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার লাগায় আর একটা এখানে। তো এটা একটা লাগালে কি হয়ে যায়, একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এটা থেকে তো আরো 8টা হবে না, এরকম আরো 8টা হবে না, মানে i0 থেকে IR0 থেকে IR7 পর্যন্ত, ইন্টারাপ্ট রিকোয়েস্ট 7 পর্যন্ত, ঠিক আছে। এখন দেখ, ইতে একটা পিনের জন্য পুরো এটার অ্যাক্সেস পাচ্ছে, এটার জন্য এতে আবার একটা ফেস পাচ্ছে, মানে কি ও যদি একটা পিন পুরো এই জিনিসটা পাচ্ছে, মানে আমি এখানে একটা পিন দিয়ে মোট 8টার অ্যাক্সেস পাচ্ছি, তার মানে কি এখানে মোট কয়টা গ্রান্টেড হবে, মোট কয়টা হবে 8, 64 হয়ে যাবে। পুরো 64টা হবে, তার মানে কি এখানে 64টা জিনিস আমরা অ্যাক্সেস দিতে পারবো। 64টা পেরিফেরাল ডিভাইস কানেক্ট করা যাবে, এটা বলতেছো? হম, যেহেতু দেখ এতে একটা পিন দিয়ে এখানে 8টার অ্যাক্সেস নিতে পারতেছে, এটা এইভাবে না দেখা এইভাবে দিলে হয়, এই একটা পিন দিয়ে পুরোটা, যে কোনো ওর যেটা ইচ্ছে এটাতে দিতে পারবে রিকোয়েস্ট আর কি। তো এই যে আর পিছনে একটা জিনিস লাগাইলাম, এই জিনিসটাকে বলা হয় ক্যাসকেডিং, এই যে এখানে লেখা আছে ক্যাসকেডিং, ঠিক আছে। তো এই যে প্রথম যে জিনিসটা আছে এখানে, এই যে এখানের মধ্যে দেখ প্রথম যে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলারটা আছে এটাকে বলা হয় মাস্টার, ঠিক আছে, মাস্টার। তো মাস্টারে কি কি থাকে, মুভিতে দেখলাম, মুভিতে দেখায় মাস্টারে স্লেভ থাকে, এটা হচ্ছে স্লেভ, বুঝছো, এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে স্লেভ, আর এটাকে বলা হয় ক্যাসকেডিং। এই জিনিসটাতে কনফিউশন আছে নাকি বল, তো শুরুতে সবই বললাম মোটামুটি। হ্যাঁ, প্রথমে ইন্টারাপ্ট একটা সিগন্যাল, ওই যে পেরিফেরাল ডিভাইস কানেক্ট করলে তখন মাইক্রোপ্রসেসর একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাইছে। মাইক্রোপ্রসেসরকে পাঠায় যায়, দেওয়াস না ইয়াটা, ডিরেকশন দেখ না, ডিরেকশন দেখ। ও আচ্ছা, পেরিফেরাল ডিভাইস গুলো কানেক্ট হবে 8259 এতে। হুম, নরমালি দেখো নিচের গুলা নাই, এখন ইন্টারাপ্ট হচ্ছে ইন্টারাপ্ট মানে কি কোন একটা জিনিস, মানে মাইক্রোপ্রসেসর এর মধ্যে অ্যাক্সেস নিতে যাচ্ছে আর কি, মাইক্রোপ্রসেসর থ্রুতে অ্যাক্সেস নিতে যাচ্ছে, ইন্টারাপ্ট করছে, মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতেছে, ইন্টারাপ্ট মানে কি বুঝছি তো, ইন্টারাপ্ট করতেছে। তো মাইক্রোপ্রসেসর যে ইন্টারাপ্ট করতেছে পেরিফেরাল ডিভাইস, তো ইন্টারাপ্ট করার জন্য এটার অ্যাক্সেস দেওয়ার জন্য একটা ব্যাকডোর ভ্যালু লাগে, ঠিক আছে। আমি তো বললাম যে মেমোরিতে যেরকম ফিজিক্যাল অ্যাড্রেস লাগে কোন একটা লোকেশনে সেট করার জন্য, এটাও ঠিক এরকম ব্যাকডোর লাগে, ব্যাকডোর ভ্যালু লাগে। এখন ইন্টারাপ্টের, আমি তো বললাম নন মাস্কেবল ইন্টারাপ্টের মধ্যে হচ্ছে ফিক্সড একটা ব্যাকডোর ভ্যালু থাকে, কিন্তু এই ইন্টারাপ্টের মধ্যে থাকে না, এটা মাস্কেবল ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্টের মধ্যে থাকে না। তো ব্যাকডোর ভ্যালুটা তো না পাইলে মাইক্রোপ্রসেসর কি কাজ করতে পারবে না। তো তো এই কারণে মাইক্রোপ্রসেসর এই 8259 কে বা ধর এর নিচে যে আছে ওকে একটা ইয়া পাঠাই, একটা সিগন্যাল পাঠাই, একনলেজ সিগন্যাল, বলে যে তুমি আমাকে ভেক্টর ভ্যালুটা দাও। তো এই 8259 বা এখানে নিচে যে ডিভাইস আছে 8259, আচ্ছা 8259 বলে 8259 কি করে, ভেক্টর ভ্যালুটা ক্যালকুলেট করার পর রেখে দেয়, রেখে দেওয়া মাইক্রোপ্রসেসর সাথে সাথে এই ইন্টারাপ্ট একনলেজ নামের আরেকটা সিগন্যাল পাঠায়, ওই সিগন্যালটা পাওয়ার সাথে সাথে এখানে ও ডাটা বাসের মাধ্যমে, এখানে ডাটা বাসের মাধ্যমে ও কি এটা পাঠায় দেয়, এই ভ্যালুটা পাঠায় দেয় আর কি, বুঝছস। তাহলে হচ্ছে যে এখনো
পেরিফেরাল ডিভাইস গুলো হচ্ছে যে 8259 এর সাথে কানেক্ট করব। যখন কানেক্ট করব তখন হচ্ছে যে 8259 এ একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে মাইক্রোপ্রসেসরকে। তখন মাইক্রোপ্রসেসর একটা কি ইন্টারাপ্ট অ্যাকনলেজ সিগন্যাল পাঠাবে যে যে ভেক্টর ভ্যালু ক্যালকুলেট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ভ্যালু দেওয়ার জন্য একটা সিগন্যাল পাঠাবে। তখন 8259 এ একটা ভেক্টর ভ্যালু, ঠিক আছে। ভেক্টর ভ্যালু পাঠানোর জন্য একটা ডাটাবাস ক্রিয়েট হবে, ওইটার মাধ্যমে ইয়েটা যাবে না? ক্রিয়েট হবে না, বেটা ডাটাবাস ক্রিয়েট হয় নাকি? আবার ডাটাবাস থাকবে আচ্ছা, অবশ্যই আগে ডাটাবাস থেকে। থাকবে, হ্যাঁ। এটা বুঝছি, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্টটা আসার পরে 8259 এ ভেক্টর ভ্যালুটা ক্যালকুলেট করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ওইটা ইয়াটা পাঠাবে আর কি, ক্যালকুলেট এখন করে। আমাদের হ্যাঁ বুঝছি আমি। তাইলে এরপর তাইলে সিগন্যাল দুইটা পাঠাবে, কোন দিক থেকে দুইটা পাঠাবে এটা বুঝতাম না। এটা কি পিন আছে না, পিন দিয়ে পাঠাবে আর কি, সেম পিন দিয়ে। অ্যাকনলেজটা দুইবার পাঠাবে যে মাইক্রোপ্রসেসর থেকে। হুম সাথে সাথে দুইটা পাঠায় একসাথে। এগুলো তো তাড়াতাড়ি, অনেক ফাস্ট, অনেক 10 সেকেন্ডে কাজ করে। ন্যানো সেকেন্ডের হিসাব আর মাঠে। আচ্ছা, এই যে মানে এই দুইটা পাঠাবে বলতে কিরকম? এই ক্যালকুলেটেড যে মানে ভেক্টর ইয়া। আরে ভাই, একবার যখন ওকে সিগন্যাল দিবে ও ক্যালকুলেট করবে, আরেকবার যখন সিগন্যাল দিবে ভেক্টরটা পাঠিয়ে দিবে, শেষ ভেক্টর ভ্যালুটা। এটাই এইটাই একদম সেম পিন দিয়ে। এখন তো যদি আরো বেশি লাগে দেন তুই এখানে আরো স্ল্যাব অ্যাড করতে পারস। তবে আমি শুনছিলাম যে এই স্ল্যাব 2 লেয়ারের বেশি করা যায় না, মানে এই 8259 2 লেয়ারের বেশি করা যায় না যতটুকু জানি। করলেও করতে পারে, যাই না, হয়তো অন্য কোনো চিপ আছে, চিপের মাধ্যমে করা যায় হয়তো। এটা তো বুঝছস কি কাজ হয়েছে, ঠিক আছে। এখন এই যে আমাদের 8259 আছে, 8259 একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে পি টি এন্ড ভি। কিরে ওটা কেন? যাতে লেগে পিডিএ কে বোঝায়, পিডিএ হচ্ছে প্রায়োরিটি বোঝায়। প্রায়োরিটি কি, এই যে I0 থেকে IR0 থেকে IR7 পর্যন্ত, ঠিক আছে, মোট 8টা পিন। 8টা পিনের মধ্যে কাকে প্রায়োরিটি বেশি দিতে। প্রায়োরিটি মানে কি, ধর আমাকে এখন ইন্টারাপ্ট করছে ধর 5-7টা ডিভাইস, 8-10, ধর 8টা ডিভাইস একসাথে ইন্টারাপ্ট করছে, ঠিক আছে। মানে মাউসও লাগাইছি, কিবোর্ডও লাগাইছি, কম্পিউটার করে দেখিস আমাদের, মানে কোনো জিনিস টিপলে তুই একসাথে দুইটা জিনিস হবে না কোনোদিনও। মানে এখানে কিবোর্ডে টিপলাম, মাউসে টিপলাম, একসাথে কোনো জিনিস দুইটা হয় না। এটা আমরা বুঝি না আর কি, আমাদের এই চোখে তোর আমাদের ব্রেন তো এতটা তাড়াতাড়ি হয় না ইয়ার মতো, বা চোখের কারণ আমরা দেখি না আর কি। মানে দুইটা, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে আর কি। মানে কিবোর্ড এবং মাউস দুইটা একসাথে ক্লিক করলাম, ঠিক আছে, কিন্তু দুইটা একসাথে কাজ করে না, কিন্তু আমরা দেখি আর কি চোখে। তো এরকম তো অনেকগুলা পেরিফেরাল ডিভাইস একসাথে কানেক্ট হয়েছে, একসাথে অ্যাক্সেস নিতে চাচ্ছে, তখন মাইক্রোপ্রসেসর সবাইকে একসাথে অ্যাক্সেস দিতে পারে না, ঠিক আছে। তো ও কি করে, এগুলোর মধ্যে প্রায়োরিটি ক্রিয়েট করে। মানে ধর IR0 কে আমি প্রথমে প্রায়োরিটি, ওর প্রায়োরিটি বেশি, ওর এরপর একটা প্রায়োরিটি কম, এরপর একটা প্রায়োরিটি কম, এরকম কমতে কমতে থাকে, ঠিক আছে। এরকম এটাই বলা হয় প্রায়োরিটি আর কি, এটাকে বলা হয় প্রায়োরিটি। তো প্রায়োরিটি হচ্ছে এখানে যে 8টা পিন আছে, 8টা পিনের মধ্যে তোর ইচ্ছা মতো প্রায়োরিটি সেট করতে পারো। তুই ধর IR7 কেও সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে পারো, এটাকে সবচেয়ে কম দিতে পারো, অথবা এটাকে সবচেয়ে বেশি দিতে পারো, এটাকে কম দিতে পারো, ঠিক আছে। এটা তোর ইচ্ছা মতো, ঠিক আছে। এখন যে একটা জিনিস দেখ, তুই পিন তো কিন্তু একটাই,
পিন কিন্তু একটাই, কিন্তু তুই এটাকে মানে সবচেয়ে কম প্রায়োরিটিও দিতে পারো, সবচেয়ে বেশি প্রায়োরিটিও দিতে পারো। পিন কিন্তু একটাই। তো মাইক্রোপ্রসেসর কি জানে এটা কি তুই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছিস নাকি সবচেয়ে কম দিছিস? ও তো জানবে না, কারণ পিন তো একটাই। ঠিক আছে, তো পিন যেহেতু একটা, ওকে আগে থেকে বলে দিতে হয় মাইক্রোপ্রসেসরকে যে আমি এই যে আইআর কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি। ঠিক আছে, সরি, সবচেয়ে বেশি প্রায়োরিটি কাকে দিচ্ছস? এই IR0 কে। IR0 কে, এটা কার থ্রুতে আসবে? এটা মাইক্রোপ্রসেসর থ্রুতে আসবে। আমি উল্টা বলছি যে আমি যার IR0 কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই, এটা আমরা কোনো কাজ করলে তো এটা মাইক্রোপ্রসেসর থ্রুতে আসে। আমি উল্টা বলে দিয়েছি, মাইক্রোপ্রসেসরই তো অ্যাক্সেস দিবে, যে মাইক্রোপ্রসেসর বলবে এটার হচ্ছে আমি প্রায়োরিটি সবচেয়ে বেশি দিছি। ঠিক আছে, ও তো কিছু ডিসাইড করতে পারবে না, ব্রেন তো ইতে মাইক্রোপ্রসেসর না ব্রেন, ও না ডিসাইড করতে পারবে। 8 to 5 না তুই কিছু ডিসাইড করতে পারবে না, ও ডিসাইড করে, ও ঠিক করে দিল যে IR0 কে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিলাম। তো এই দিক যে এমনি করে দাগ একটা দিলাম আমি, ওকে বেশি প্রায়োরিটি দিলাম, এটা কি উড়ে উড়ে আসবে? অবশ্যই না, ও উড়ে উড়ে আসবে না, বাট এভাবে আসবে। মানে এখানে ডাটা বাসটাও বাই ডিরেকশনাল না? ডাটা বাসটা হচ্ছে বাই ডিরেকশনাল। হ্যাঁ, ও যখন ওকে অ্যাক্সেস দিচ্ছে, ওকে হাই প্রায়োরিটি দিচ্ছে, মাইক্রোপ্রসেসরকে ওকে তো বলতে হবে 8259 কে যে আমি এটা হাই প্রায়োরিটি দিলাম। এই কারণে এটা হচ্ছে এই জিনিসটা, মানে ওকে প্রায়োরিটি সবচেয়ে বেশি এই জিনিসটা আমরা কোডের মাধ্যমে হচ্ছে করতে হয়, মানে কোডিং করে করতে হয়, লজিক বিল্ড করে করতে হয়। এই কারণে এটা ডাটা বাসের থ্রুতে এদিকে আসে। এই কারণে ডাটা বাসটা হচ্ছে এখানে বাই ডিরেকশনাল। যেমন এখানে দেখ, এতটুকু বোঝা গেছে? প্রায়োরিটি, প্রায়োরিটি মানে হচ্ছে সবগুলো যে ইন্টারাপ্ট আছে সবগুলোর মধ্যে একটা প্রায়োরিটি, ইন্টারাপ্ট রিকোয়েস্ট আছে সবগুলোর মধ্যে একটা প্রায়োরিটি সেট করে দেবো। কারণ তোর ইচ্ছা মতো করতে পারোস, আগে পিছিয়ে প্রথমটা বেশি প্রায়োরিটি দিবি বা কম দিবি, এটা কিন্তু মাইক্রোপ্রসেসরকে আগে থেকে বলে দিতে হয়। এই কারণে ডাটা বাসকে আমাদের বাই ডিরেকশনও করে দিতে হয়, যাতে হচ্ছে ডাটা বাসের থ্রুতে ওই ইনফরমেশনটা আসে এবং বলতে পারে যে এটা হচ্ছে হাই প্রায়োরিটি দিলাম। ওকে, পরেরটা হচ্ছে ট্রিগার। ট্রিগারটা কিছুই না, ট্রিগার হচ্ছে কি, এগুলো মুছতে হবে, এগুলো আর লাগবে না অবশ্যই। এটা কি করলাম ভাই? এটা এটাতে কি কিছুই করা হচ্ছে না রে। আমরা এতক্ষণ প্রোগ্রামেবল ইন্টারফেস কন্ট্রোলার করছি 8259 এ। এটা যাচ্ছে না কেন? আমি কি জানি তোর কম্পিউটার। রেনবো আইকনটাতে চিপ দে, ওটাতে তো চাপ দিয়েছিলি মনে হয়, কেস হয়ে দিছিলাম, গেছে। এখন হচ্ছে না যে। ওরে ডিস্টিং। কি রে, এখন দেখ, এখন ক্লিক করছে না আবার। ভাইয়া বুঝছি তোমার জন্য হোয়াইট বোর্ড লাগবে, এই হোয়াইট বোর্ডে কাজ হচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই। তাহলে কি বলছিলাম, প্রপার্টিস হচ্ছে পি টি এম, একটা হচ্ছে বি, ট্রিগার। হুম। তো ট্রিগার হচ্ছে তো দুই ধরনের, একটা হচ্ছে এজ ট্রিগার, একটা হচ্ছে এল লেভেল ট্রিগার।
এইচ মানে কি? আচ্ছা, ট্রিগার তো বুঝি। ট্রিগার মানে হচ্ছে ধর, আমরা যখন কোনো একটা জিনিস এই, ওই যে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো, ঠিক আছে, বলছিলাম অ্যাক্টিভ হাই মানে কি? অ্যাক্টিভ হাই মানে হচ্ছে ধর এটাকে বোঝায় অ্যাক্টিভ হাই, এটাকে এর উপরের পার্টটা অ্যাক্টিভ হাই, এটা হচ্ছে অ্যাক্টিভ লো, ঠিক আছে। তো হাই ট্রিগার, এটা হচ্ছে ট্রিগার, এটাও লেভেল ট্রিগার। আমাদের যখন ইন্টারাপ্ট গুলো আসে, ঠিক আছে, এগুলো বললাম না অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো থাকে, তো এটা কি ওরা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য এখানে একটা জিনিস ইউজ করে, এটা হচ্ছে হাই ট্রিগার লো ট্রিগার। হাই ট্রিগার মানে বোঝা হচ্ছে ধর ও লো থেকে হাই উঠতেছে কিনা, ওটা জিনিস, ওটা জাস্ট আইডেন্টিফাই করা, আর কিছুই না। আর লেভেল ট্রিগার বলতে বোঝায় ও হাই কি জানে বলে অ্যাক্টিভ হাই আছে কিনা, এটাই এটাই হচ্ছে ট্রিগার মূলত। ওই যে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো কি জানে বলে, ইন্টারাপ্ট গুলো আছে কিনা এগুলো বোঝায়। অ্যাক্টিভ হাই ট্রিগার দিয়ে বোঝায়, সরি এজ ট্রিগার দিয়ে বোঝায় যে ও লো থেকে অ্যাক্টিভ উঠতেছে কিনা, মিডল পার্টটা আর কি, যে উঠতেছে এটা দেখা যাচ্ছে। আর লেভেল ট্রিগার দিয়ে বোঝায় ওই হাই অ্যাক্টিভ হাই আছে কিনা, এটা বোঝায়। এরপর হচ্ছে এম, এম হচ্ছে মাস্কেবল মাস্কিং 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 মানে কি? ধর এখানে এখানে যে IR0, ধর IR0 কে আমরা মাস্কিং করে দিলাম, মাস্ক যদি মাস্ক করে দিই এটাকে, তাহলে এই ইন্টারাপ্টটা ডিজেবল হয়ে যায়, মানে কোনো ধরনের কাজ করে না, ডিজেবল অবস্থায় থাকে। আর ভেক্টর তো বুঝছি, ভেক্টর ভ্যালু মানে কি, ভেক্টর নাম্বার মানে কি তো বুঝছি। ভেক্টর নাম্বার হচ্ছে কি কোন একটা ইন্টারাপ্টের যে কোন 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 ইন্টারাপ্টের ভ্যালু আর কি, যে ইন্টারাপ্ট দিয়ে বুঝছে কোন ইন্টারাপ্টটাই যে অকার হচ্ছে এখন, ঠিক আছে। তো প্রায়োরিটি ট্রিগার মাস্কিং, মাস্কিংটা কি বলছেন যে? মাস্ক করে দেওয়া আর কি, কোন একটা ভেক্টর কোন একটা ইন্টারাপ্টকে মাস্ক করে দেওয়া, মাস্ক করে দিলে ওটা ডিজেবল হয়ে যায়। এতক্ষণ বেসিকটা পড়াইছে, এবার আসি মেনটাতে। 8 to 5 9 তো পড়াইছে, এটা উপর উপর থেকে পড়াইছি, কিন্তু 8 to 5 9 এর ভিতরে যে জিনিসটা আছে এটা হচ্ছে এগুলো। প্রথমে যেরকম, আচ্ছা ইন্টারাপ্টেড এখানে কয়টা পিন আছে? 8টা পিন থাকে এরকম, এখানে এরকম দাগ দেওয়া দেয় 8টা পিন থাকে ইন্টারাপ্ট। কিছুক্ষণ আগে দেখালাম যে ওইটা, এটা IRR দিয়ে বোঝা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার। এরপর হচ্ছে প্রায়োরিটি রিসলভার, দেন হচ্ছে এটা হচ্ছে ইন সার্ভিস রেজিস্টার। মনে থাকবে এটা হচ্ছে ইন সার্ভিস, মানে বর্তমানে কোন ইন্টারাপ্ট নিয়ে কাজ করতেছে এটা বোঝায়, ইন সার্ভিস রেজিস্টার। আর এটা হচ্ছে কি ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আর এটা চাই আমার ইন্টারাপ্ট মার্কিং রেজিস্টার, মাস্কিং রেজিস্টার, মাস্ক রেজিস্টার, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। এখানে যে ইন্টারাপ্ট গুলো থাকে আই থেকে IR0, তো এখানে আমরা নিজের ইচ্ছা মতো হচ্ছে কি করতে পারি, প্রায়োরিটি সেট করে দিতে পারি, ঠিক আছে। আর ইন্টারাপ্ট যে রিকোয়েস্ট গুলো আসে এগুলো এরকম করে আসে, এটাকে কি বলে বলে অ্যানালগ হিসেবে আসে এভাবে, এরকম, ঠিক আছে। কিছুক্ষণ আগে কিন্তু অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো বুঝাই দিছি। অ্যাক্টিভ হাই মানে কি উপরে, আর অ্যাক্টিভ লো মানে নিচে। তো এখন IR ধর, এখন এদিক থেকে ওই কোন একটা পেরিফেরাল ডিভাইস IR0 তে ইন্টারাপ্ট করছে মানে কি ওর অ্যাক্টিভ কি হাই, ঠিক আছে, অ্যাক্টিভ হাই। তো অ্যাক্টিভ যখন হাই হবে ও কি করবে, এদিকে যে যে মাইক্রোপ্রসেসর আছে, এদিকে কিন্তু মাইক্রোপ্রসেসর আছে, এদিকে যে মাইক্রোপ্রসেসর আছে ওকে কি করবে, ইন্টারাপ্ট রিকোয়েস্টটা পাঠাবে, ইন্টারাপ্ট দিবে। দেওয়ার পর মাইক্রোপ্রসেসর বলবে যে আমাকে ভেক্টর ভ্যালু লাগবে, ব্যাক টু ব্যাক ও হচ্ছে আর একটা ইন্টারাপ্ট অ্যাকনোলেজ, এখানে আবার এটা কি লিখলো, ইন্টারাপ্ট অ্যাকনোলেজ একটা কি বলবে সিগন্যাল পাঠাবে, যেটার মাধ্যমে
এখানে ধরে এই জায়গাটায় আসবে, মূলত এখানে আসে, এখানে আসার পর হচ্ছে কি করে ওই ভেক্টর ভ্যালুটা ক্যালকুলেট করে, ক্যালকুলেট করার পর এদিক দিয়ে গিয়ে এখানে ডাটা বাসে পাঠায় দেয়। ওকে, নর্মালটা বললাম, এবার করে ইয়া করে বোঝাই। না,